হ্যাঁ হোয়াটসঅ্যাপে, সেই অনুযায়ী আমরা আগাবো আর কি। তার মধ্যে ইসিজি ছিল, হ্যাঁ তোমরা ইসিজি সম্পর্কে জানতে পেরেছিলে। দেখা যাচ্ছে পাওয়ার পয়েন্টটা যে আমি যেটা শেয়ার করছি? জি ম্যাডাম, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছো? ইয়েস ম্যাডাম। আচ্ছা, ওদের সঙ্গে যাচ্ছে কেন? একজনকে আপনারা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ আসছে। হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে মানে আমাদের আগে জানতে হবে যে বাই ডেফিনিশন হোয়াট ইজ ইসিজি। হ্যাঁ তোমরা অলরেডি জানো ইলেকট্রোকার্ডিওগ্রাম করলে, আর তোমার এটা কি আসলে, তাই না? এটা হলো the recording of electrical activity of heart from electrodes placed on the surface of the body is called electrocardiogram. That is তোমার স্কিনে that is against the chest wall তোমার ইলেকট্রোডটা প্লেস করা হয়। আর আমরা জানি যে বডি ফ্লুইড যেটা দিস ইজ ভেরি গুড কন্ডাক্টর। হ্যাঁ and তোমার at the time of action potential of the cardiac muscle কি হয়, যেটা অ্যাকশন ফ্লাকচুয়েশন হয়, অ্যাকশন পোটেনশিয়ালটা ফ্লাকচুয়েশন হয়। এই যে ফ্লাকচুয়েশনটা অ্যাকশন পোটেনশিয়ালের প্রত্যেকটা কার্ডিয়াক সাইকেলের সময় এটা রেকর্ড করা যায় বাই প্লেসিং অ্যান ইলেকট্রোড অন দ্য স্কিন। হ্যাঁ দিস ইজ ইসিজি। দিস ইজ a figure, normal figure of an electrocardiogram. তোমরা জানো যেটার কতগুলো পার্ট আছে। হ্যাঁ আমরা সেগুলোকে বলি ওয়েভ আর হলো ইন্টারভালস, এভাবে ভাগ করে বলতে পারি। তো নর্মাল ইসিজি যেটা, সেটা তোমার তিনটা ওয়েভস থাকে। একটা হলো পি ওয়েভ, আর তিনটা ওয়েভ একসাথে যেটা কিউআরএস ওয়েভ, এই তিনটাকে একসাথে বলা হয় কিউআরএস কমপ্লেক্স। অ্যানাদার ওয়ান ইজ টি ওয়েভ। হ্যাঁ আচ্ছা, ইন্ডিভিজুয়ালি আমরা পড়বো, তার আগে আমরা এভাবে তিন ভাবে ভাগ করে পড়ে নিই। সেটা হলো পি ওয়েভটা কি। হ্যাঁ পি ওয়েভ যেটা থাকে একদম শুরুতে, সেটা হলো ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল জেনারেটেড হোয়েন অ্যাট্রিয়া ডিপোলারাইজ। হ্যাঁ তোমাদের আমি আগের ক্লাসে অ্যাকশন পোটেনশিয়াল পড়েছিলাম, তখন বলেছিলাম যে ডিপোলারাইজেশন আর ডিপোলারাইজেশন, তাই না? এটা একটা স্টেজ দুটো পরপর থাকে। ডিপোলারাইজেশন ফার্স্ট, দেন তোমার জানো কার্ডিয়াক মাসলে কি থাকে, P2 থাকে, এন্ড দেন ডিপোলারাইজেশন, তাই না? তাহলে অ্যাট্রিয়া যখন ডিপোলারাইজ হতে শুরু করে, দ্যাট ইজ ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল জেনারেট হতে শুরু করে, বিফোর অ্যাট্রিয়াল কন্ট্রাকশন বিগিনস, এট দ্যাট টাইম পি ওয়েভ অ্যাপিয়ার ইন দ্য electrocardiogram. ঠিক আছে, দিস ইজ পি ওয়েভ, দিস ওয়ান ইজ পি ওয়েভ। আচ্ছা, তারপরে আসো কিউআরএস কমপ্লেক্সটা কি। আচ্ছা, এটা হলো caused by potential generated when the ventricle depolarized before contraction, that is as the depolarization wave spreads through the ventricle. It is about 0.08 to 0.10 সেকেন্ড। আচ্ছা, তোমাদের বিভিন্ন বইয়ে ভেরিয়েবলস আছে, আমি চেষ্টা করেছি কম্পাইল করে টাইমগুলো ফিক্স করার জন্য, কেমন, ডাইটন এবং গ্যাননের রেফারেন্স নিয়ে। আচ্ছা, তাহলে তোমার পি ওয়েভ যেটা, সেটা 0.1 সেকেন্ড, কিউআরএস কমপ্লেক্স যেটা, সেটা 0.08 টু 0.1 সেকেন্ড, 10 সেকেন্ড। ঠিক আছে, কিউআরএস কমপ্লেক্সটা। তাহলে এরপরে আসুন কি আসবে, টি ওয়েভ, তাই না? টি ওয়েভ দেখো caused by ventricular repolarization. আমরা এতক্ষণ যে ওগুলো পড়ছিলাম, that is P wave and QRS complex are known as depolarization wave. ঠিক আছে, এগুলো হলো ডিপোলারাইজেশন ওয়েভ। হ্যাঁ, আর টি ওয়েভ যেটা, সেটা হলো রিপোলারাইজেশন ওয়েভ। কোথাকার রিপোলারাইজেশন? এটা ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, কেমন? তাহলে তোমার এটা হলো caused by the ventricular repolarization. It is about 0.15 second. Ordinarily, ventricular muscle begins to repolarize in some fiber about 0.20 second. এটা হলো কিছু কিছু ফাইবারে, কেমন? আর তখনই তোমার ডিপোলারাইজেশনটা স্টার্ট হয়, মানে ডিপোলারাইজেশন ওয়েভ যেটা, এটা শুরু হওয়ার 0.20 সেকেন্ড পর থেকে তোমার রিপোলারাইজেশনটা শুরু হয় কিছু কিছু ফাইবারে, আর কিছু কিছু ফাইবারে হয় কি 0.35 সেকেন্ড পরে। তাহলে একটা লম্বা একটা টাইম ধরে তোমার রিপোলারাইজেশন হচ্ছে। হ্যাঁ, the process of ventricular repolarization extends over a long period about 0.15 second. That's why তোমার টি ওয়েভটা দেখবে তোমরা in the normal ECG is a long wave.
হ্যাঁ, এটা prolonged wave but the voltage of T wave is considerably less. আমি দেখাচ্ছি, এই যে এখানে দেখো দিস ইজ টি ওয়েভ, ঠিক আছে। এই দিকে উপর দিকে এই গ্রাফটার এটা হলো মিলি ভোল্টস, হ্যাঁ, এটা হলো একটা নিউট্রালাইজ পয়েন্ট, তারপরে উপর দিকে পজিটিভ এবং নিচের দিকে নেগেটিভ অ্যাম্পলিটিউড, কেমন মিলি ভোল্টসে। আচ্ছা, আর এই নিচে ট্রান্সভার্সলি যেটা আছে সেটা হলো টাইম ইন সেকেন্ডস, কেমন। তাহলে এখানে এই প্রত্যেকটা ঘর তোমরা জানো এটা হলো আছে 0.2 করে, তাই না? 0.2 করে তুমি যদি এটাকে ভাগ করো, এই ছোট ছোট ঘরগুলো এক একটা হলো 0.04 করে হবে, তাই না? কারণ একটা বড় স্মল একটা লার্জ স্কোয়ার, হ্যাঁ, এটার মধ্যে তোমার এখানে কত আছে, একটা লার্জ স্কোয়ারে এখানে আছে হলো 0.2 সেকেন্ড, হ্যাঁ, এটাকে তুমি 5 দিয়ে ডিভাইড করো তাহলে দেখবে আসবে 0.04 সেকেন্ড আসবে, কেমন। আচ্ছা, এরপরে আসো যে এই যে বললাম যে টি ওয়েভটা তাহলে ওয়াইডার কিন্তু অ্যাম্পলিটিউডে শর্ট, তাই না? সবচেয়ে হাইয়েস্ট অ্যাম্পলিটিউড থাকে হলো আর ওয়েভে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি যেটা কম্পাইল করে যেটা বললাম যে তাহলে পি ওয়েভ কিউআরএস কমপ্লেক্স আর টি ওয়েভ, তাই না? সিকোয়েন্সিয়ালি বললে পি ওয়েভ কিউআরএস কমপ্লেক্স দুটোই হলো ডিপোলারাইজেশন ওয়েভ, আর টি ওয়েভ যেটা সেটা হলো নোন অ্যাজ রিপোলারাইজেশন ওয়েভ, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসো আলাদা করে, আমাদের সব ডিটেলস পড়ানো সম্ভব না, যেগুলো ইম্পর্টেন্ট এটুকু বলছি আমি। কিউআরএস কমপ্লেক্স যেটা সেটা, হ্যাঁ, তো কিউআরএস কমপ্লেক্স যেটা আমি বললাম যে ডিপোলারাইজেশন অফ দি ভেন্ট্রিকুলার মাসকুলেচার, কিউআরএস কমপ্লেক্স দ্যাট ইজ ভেন্ট্রিকুলার অ্যাকচুয়াল ডিপোলারাইজেশন হয় হলো পি ওয়েভের সময়, আর কিউআরএস কমপ্লেক্সটা হয় ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন যখন হয়, কেমন। আচ্ছা, তাহলে কিউ ওয়েভ যেটা সেটা হলো ডিউ টু দ্য ডিপোলারাইজেশন অফ বেসাল পোর্শন অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, ঠিক আছে। কিউ ওয়েভটা হলো বেসাল পোর্শনে হবে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে, আর আর ওয়েভ যেটা সেটা ডিপোলারাইজেশন অফ দি এপিকাল পোর্শন অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম এন্ড এপিকাল পোর্শন অফ দ্য ভেন্ট্রিকুলার মাসল। তার মানে পুরো ভেন্ট্রিকলটায় আস্তে আস্তে করে ডিপোলারাইজেশনটা ট্রান্সমিট হচ্ছে, কেমন। তাহলে মানে এই যে সময়টা এটাই তোমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হবে কিউআরএস কমপ্লেক্সে। আচ্ছা, এরপরে আসো এস ওয়েভ। তাহলে এস ওয়েভটা হলো ইজ ডিউ টু ডিপোলারাইজেশন অফ দি বেসাল পোর্শন অফ দি ভেন্ট্রিকুলার মাসল নিয়ার দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার রিং, হ্যাঁ। এই তিনটা হলো তোমার কিউআরএস কমপ্লেক্স। ইন্ডিভিজুয়ালি যদি আমি কমপ্লেক্সটাকে আলাদা তিনটা ওয়েভে ভাগ করে বলি, ঠিক এভাবে বলা যায়, কেমন। আচ্ছা, এরপরে আসো একটা কিউআরএস কমপ্লেক্সের ডিউরেশন কত থাকে, হ্যাঁ। ডিউরেশন থাকে সাধারণত 0.08 থেকে 0.1 সেকেন্ড। আর অ্যাম্পলিটিউড আমি যেটা বলছিলাম যে এই কিউআরএস কমপ্লেক্সেরই আর অ্যাম্পলিটিউডটা অনেক হাই, তাই না? তাহলে কিউ ওয়েভ যেটা সেটা হলো 0.1 টু 0.2 মিলিভোল্ট, অ্যাম্পলিটিউড আর ওয়েভ কমপ্লিটলি 1 মিলিভোল্ট, দ্যাট ইজ ভেরি টল, হ্যাঁ। আর অ্যাম্পলিটিউড অফ এস ওয়েভ অনলি 0.4 মিলিভোল্ট, ঠিক আছে। আচ্ছা, এর ক্লিনিক্যাল সিগনিফিকেন্সটা কি কিউআরএস কমপ্লেক্সের? দ্যাট ইজ আমি যেভাবে বললাম যে ডিউরেশনটাও তোমার জানতে হবে, অ্যাম্পলিটিউডও জানতে হবে, হ্যাঁ। একটা, আচ্ছা, তোমাদের যখন ক্লাস শুরু হবে, ক্লাসে হয়তো আমি নর্মাল ইসিজি পেপার নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো, কিন্তু এখন বোঝানো একটু ডিফিকাল্ট। তারপরেও বলছি তোমাকে অবশ্যই ডিউরেশন এবং অ্যাম্পলিটিউডটা জানতে হবে, যে কোন ওয়েভের কতটুকু ডিউরেশন হয় এবং কতখানি অ্যাম্পলিটিউড হয়। এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার গ্রাফটা ঠিক আছে কিনা, হ্যাঁ। যদি কোনোভাবে এই গ্রাফটা ভেরিয়েশন হয়, হ্যাঁ, ভেরিয়েশন হয় কোথায়, ডিউরেশনে এবং অ্যাম্পলিটিউডে, এবং মরফোলজিক্যালি তাহলে চেঞ্জ হয়ে যাবে, কিউআরএস কমপ্লেক্সটা যেরকম টিপিক্যাল সেরকম থাকবে না, তাহলে কি হবে, কিছু কার্ডিয়াক প্রবলেম অ্যারাইজ করবে। আচ্ছা, তার মধ্যে নাম্বার 1 হলো বান্ডল ব্রাঞ্চ ব্লক হতে পারে, যেমন কিউআরএস প্রলং হয়ে যাবে এবং ডিফর্মড হবে। বান্ডল ব্রাঞ্চ ব্লক বলতে কি বোঝায়, বান্ডল অফ হিজ যেটা আছে তোমার জানো জাংশনাল টিস্যু, সেখানে কি হয়, ব্লক যদি হয় তাহলে তোমার ইম্পালসটা ট্রান্সমিট হবে না, আলটিমেটলি কিউআরএস কমপ্লেক্সটা দ্যাট ইজ কিউআরএসটা প্রলং হয়ে যাবে অথবা ডিফর্মড হয়ে যাবে। আর হাইপার ক্যালেমিয়াতে হবে, হ্যাঁ, হাইপার ক্যালেমিয়াতে কিউআরএস ইজ প্রলংড হবে। আচ্ছা, আচ্ছা, এরপরে আসো
কিউআরএস কমপ্লেক্সটা আমরা একটু পড়লাম, আর পিআর ইন্টারভাল সম্পর্কে তোমরা জানতে চেয়েছিলে। পিআর ইন্টারভালটা কি? হ্যাঁ, আমরা বলেছিলাম যে একটা ইসিজির মধ্যে কিছু থাকে তোমার ওয়েভস এবং কিছু থাকে ইন্টারভাল। হ্যাঁ, ইন্টারভালের মধ্যে ওয়েভস এর মধ্যে বললাম পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স এন্ড টি ওয়েভ এন্ড আর ইন্টারভাল গুলোর মধ্যে আছে তোমার তিনটা সাধারণত ইন্টারভাল আমরা পড়ি। একটা হলো পিআর ইন্টারভাল, অ্যানাদার ওয়ান ইজ কিউটি ইন্টারভাল, অ্যানাদার ওয়ান ইজ এসটি ইন্টারভাল। কেমন? আচ্ছা, পিআর ইন্টারভালকে আবার পিকিউ ইন্টারভালও বলা হয়। কেমন? আর কিউটি ইন্টারভাল যেটা আমি দেখাচ্ছি, আর এসটি ইন্টারভাল, অ্যানাদার ওয়ান ইজ এসটি ইন্টারভাল। এসটি ইন্টারভাল যেটা তোমাদের সামনে যদি গাইটন থাকে, গাইটনে যে ইসিজির তোমার গ্রাফ আছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেয়া আছে গাইটনের ফার্স্ট পেজে, দেখো ওটা একটু খুলে নিতে পারো, তাহলে সুবিধা হবে। আচ্ছা, আমরা আবার পিআর ইন্টারভালে চলে যাই। পিআর ইন্টারভালটা কি? হ্যাঁ, তাহলে পিআর ইন্টারভালটা হলো তোমার পি ওয়েভের অনসেট থেকে কিউআরএস কমপ্লেক্সের অনসেট, এই যে লম্বা তোমার ইন্টারভাল, এটাকে আমরা বলছি পিআর ইন্টারভাল। এটাকে যেহেতু কিউআরএস কমপ্লেক্সের মানে ইনিশিয়াল পার্ট পর্যন্ত এটা কন্টিনিউ করে, এই জন্য আমরা এটাকে পিকিউ ইন্টারভাল বলি। হ্যাঁ, কিন্তু পিকিউ ইন্টারভাল আবার ইউজুয়ালি বলা হয় না। হ্যাঁ, কারণ হলো অফেন দ্য কিউ ওয়েভ ইজ ইনকনসপিকিউয়াস। কেমন? ইনকনসপিকিউয়াস মানে হলো কিউ ওয়েভটা সাধারণত তোমার অ্যাপিয়ার, অনেক সময় অ্যাপিয়ার করে না, অফেন। হ্যাঁ, দেখা যায় কিছু কিছু সময় কিউ ওয়েভটা মার্জ হয়ে যায়, তখন বোঝা যায় না যে কোনটা কিউ ওয়েভ। তখন আমরা এটাকে আর ওয়েভ যেটা, সেটা দিয়েই পিআর ইন্টারভালটা মেজার করি। কেমন? সেই কারণে পিআর ইন্টারভালকে পি কিউ ইন্টারভাল বলা হয়। এই আর হলো এই পিআর ইন্টারভালটা সিগনিফাইজ করে তোমার অ্যাক্সিয়াল ডিপোলারাইজেশন এন্ড কন্ডাকশন অফ ইম্পালস টু এবি নোড। এখন তোমরা জানো যে অ্যাক্সিয়াল ডিপোলারাইজেশন শুরু হয় কোথায়? এসএ নোডে। হ্যাঁ, এসএ নোডে শুরু হয়ে এটা চলে যায় তোমার এভি নোডে, তাই না? এখন এভি নোডে যখন যায়, তখন এভি নোডে একটা ডিলে হয়, আগে তোমরা পড়েছো। এভি নোডে ডিলে হয় এবং ডিলে হয়ে তারপরে হলো ভেন্ট্রিকলে যায়। হ্যাঁ, সো এই যে তোমার ডিউরেশন, এই যে পিআর ইন্টারভালটা এটা শো করে। ম্যাম অনেকে নাকি ক্লাসে ঢুকতে হচ্ছে না। এতবার ইলেকট্রিসিটি যাচ্ছে কেন আজকে? আচ্ছা, তাহলে it shows the duration of conduction of the impulses from the SA node to the ventricle through axial muscle and AV node. কেমন? P wave represents করে axial depolarization-টা, and short isoelectric যেটা জিরো ভোল্টেজ, আইসোইলেকট্রিক আমি যেটা বলেছি যে মিলি ভোল্টেজ যেটা জিরো ভোল্টেজ, এই শর্ট পিরিয়ডটা after the end of P wave represents the time taken for the passage of depolarization within AV node. কেমন? আচ্ছা, আমি দেখাচ্ছি, বুঝতে পারবে। আচ্ছা, এই যে পি ওয়েভটা, হ্যাঁ, পি ওয়েভ এই যে এখান থেকে শুরু এই পর্যন্ত, হ্যাঁ দেখো এটা আইসোইলেকট্রিক লাইনের উপরে এই পি ওয়েভটা, তাই না? এটা হলো অ্যাক্সিয়াল ডিপোলারাইজেশন। তারপরে এই যে এখানে শেষ হওয়ার পরে যে খুব শর্ট একটা জায়গা, যেটা হলো আইসোইলেকট্রিক লাইনে, হ্যাঁ, এই জায়গাটুকু তোমার এভি নোডাল ডিলের জন্য হয়। কেমন? এই জায়গাটুকু হয় ডিউ টু এভি নোডাল ডিলে। আচ্ছা, এরপর আসলে ডিউরেশন কত হবে? পিআর ইন্টারভ্যালটা তোমার ইউজুয়ালি আমরা বলি 0.18 সেকেন্ড, কিন্তু এটা ভ্যারি করতে পারে, একটা রেঞ্জ আছে। রেঞ্জটা হলো 0.12 থেকে 0.2 সেকেন্ড পর্যন্ত। কেমন? যদি 2 এর বেশি হয় তাহলে এটা সিগনিফাই করে যে কন্ডাকশন ডিলে হচ্ছে ফ্রম এসএ নোড টু ভেন্ট্রিকল। কেমন? আর যদি তোমার এটা হলো 0.2 এর যদি বেশি হয়, হ্যাঁ, এটা সিগনিফাই করবে। আর এই ইউজুয়ালি এই যে ডিলেটা হয় হলো এভি নোডে, এটা তোমরা জানো। হ্যাঁ, এসএ নোড থেকে ভেন্ট্রিকলে আসতে যে ডিলেটা হয় সেটা ইউজুয়ালি হয় এভি নোডে। কেমন? সো
এই যদি 0.2 এর বেশি হয়, রেঞ্জের আপার মানে মার্জিন যেটা 0.2 এর বেশি হলে এটা হলো ডিলে হবে, এপিডুরাল ডিলে। ঠিক আছে। আচ্ছা, ক্লিনিক্যাল সিগনিফিকেন্সে আমরা বলবো যে তোমার এটা ভেরিয়েশন হলে ডিউরেশনে মানে পিয়ার ইন্টারভালে কি কি হতে পারে। হ্যাঁ, যদি প্রলংড হয় পিয়ার ইন্টারভালটা তাহলে আমরা ধরে নিব প্রলং হওয়া মানে ব্র্যাডিকার্ডিয়া হবে ওখানে। হ্যাঁ, এবং ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক হবে। ব্র্যাডিকার্ডিয়া কেন হবে? এক একটা গ্যাপ যদি বেড়ে যায় তাহলে কি হবে, হার্ট রেট যেভাবে ক্যালকুলেট করা যায় তোমার ইসিজি থেকে, ঠিক ওইভাবেই আমরা ক্যালকুলেট করতে পারবো যে ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে, কারণ হার্ট রেট কমে যাবে, প্রলং হয়ে যাবে, আলটিমেটলি হার্ট রেটও কমে যাবে। আর তোমার যদি শর্টেন হয়ে যায়, ছোট হয়ে যায়, তার মানে একটা ফিক্স পিরিয়ড অফ টাইমে তোমার হার্টবিট অনেক বেশি হবে, দ্যাট ইজ ট্যাকিকার্ডিয়া হবে। এছাড়া উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম হবে, WPW সিনড্রোম, আমি এটা বলেছিলাম লাস্ট ক্লাসে, ফার্স্ট ইয়ারে বলা হচ্ছে না। আচ্ছা, আর হলো ডুশেনি মাসকুলার ডিস্ট্রফিতে এবং টাইপ 2 গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, এইগুলোতে হলো তোমার শর্টেন হবে। সরি, যদি পিয়ার ইন্টারভাল শর্টেন হয় তাহলে এগুলো হবে, কেমন? ট্যাকিকার্ডিয়া, উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম, ডুশেন মাসকুলার ডিস্ট্রফি, আর হলো টাইপ 2 গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ। ও আচ্ছা, প্রলংটা হলে মেইনলি হলো ব্র্যাডিকার্ডিয়া এবং ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। হ্যাঁ, তাহলে এই দুটোই মনে রেখো, তোমাদের অনেক গাইডে আছে ভেরিয়েবল হলে কি, এগুলো দরকার নেই, কেমন? ভেরিয়েবলটা খুবই, হ্যাঁ হ্যাঁ 0.4, এখানে হলো 0.21 মানে কম মানে শর্টেন মানে হলো 0.12 এর নিচে, আর 0.2 এর বেশি হলে সেটা হলো প্রলং হয়ে যাবে। হ্যাঁ, হার্ট ব্লক ওটা কি? আচ্ছা, এখন দেখো যে আমরা এতক্ষণ পড়ছি একটা ইসিজি তে কত কিছু থাকে, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, কেমন? কিন্তু অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনটা আমরা ইসিজি তে দেখি না। Why the atrial depolarization is not usually observed in ECG? ECG তে কেন দেখা যায় না? হ্যাঁ, কারণ হলো অ্যাট্রিয়া যখন রিপোলারাইজ করে, হ্যাঁ, এটা হলো PUF টার্মিনেশনের জাস্ট 0.15 to 0.2 সেকেন্ড পরে, which is approximately when the QRS complex is begin to recorded in the ECG. যার ফলে হয় কি, এই যে অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন ওয়েভটা, যেটাকে অ্যাট্রিয়াল টি ওয়েভ বলা হয়, সেটা মার্জ হয়ে যায় উইথ দ্য QRS কমপ্লেক্স। ফর দিস রিজন an atrial T wave seldom is observed in the ECG. তাহলে আমরা একটা ইসিজি তে কিন্তু তিনটা জিনিস ইউজুয়ালি অবজার্ভ করতে পারি। একটা হলো অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এন্ড ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, কিন্তু অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনটা আমরা রিপ্রেজেন্ট করতে দেখি না ইসিজি তে, কেমন? কারণ এটা কিউআরএস কমপ্লেক্সের সাথে মার্চ করে যায় এই জন্য যে তোমার পিওএফ টার্মিনেশনের পরে উইদিন 1.5 to 0.2 সেকেন্ডের মধ্যে তোমার কিউআরএস কমপ্লেক্সটা স্টার্ট হয়ে যায়, একই সময় তোমার অ্যাট্রিয়াল রিপোলারাইজ করতে শুরু করে, সো এটা মার্চ হয়ে যায়। আচ্ছা, ইন্টারভালের মধ্যে বলেছিলাম যে পিআর ইন্টারভালটা তোমরা জানতে চেয়েছিলে, যেন একটু ডিটেইলস বললাম। এছাড়া আছে কিউটি ইন্টারভাল এন্ড এসটি ইন্টারভাল। হ্যাঁ, এরপরে তোমরা জানতে চেয়েছিলে ভেনাস রিটার্নটা কি। ভেনাস রিটার্নে আসলে তোমরা কোশ্চেনটা কি ছিল তোমাদের, ভেনাস রিটার্নে কতটুকু ছিল? আচ্ছা শোনো, তাহলে আমরা নেক্সট চলে যাচ্ছি ভেনাস রিটার্নে। তোমাদের আমি সিরিয়ালি, তোমরা যেভাবে আমাকে কোশ্চেন পাঠিয়েছো ওইভাবে আমি একটু সলভ করে নিয়ে আসছি। হ্যাঁ, তাহলে দেখো ভেনাস রিটার্ন যেটা, এটা কি, ভেনাস রিটার্ন আর কার্ডিয়াক আউটপুট এটা কিন্তু ইকুয়াল সবসময়। হ্যাঁ, তোমার যতটুকু কার্ডিয়াক আউটপুট হবে সেম অ্যামাউন্ট অফ ব্লাড ভেনাস রিটার্নে আসবে, কেমন? তাহলে ভেনাস রিটার্ন ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড which is returned to the heart from different parts of the body. When it increases, the ventricular filling, cardiac output also increases. That is return যা হবে, রিটার্ন হলে ventricular filling স্টেজে তোমার ফিলিংটা বেশি হবে, আলটিমেটলি কার্ডিয়াক আউটপুটটাও বেশি হবে। হ্যাঁ, so cardiac output always directly proportional to the venous return, provided other factors are
কনস্ট্যান্ট, যেমন আদার্স ফ্যাক্টরস থাকে ফোর্স অফ কন্ট্রাকশন, তোমরা জানো কার্ডিয়াক আউটপুটের সাথে ফোর্স অফ কন্ট্রাকশন, হার্ট রেট এন্ড পেরিফেরাল রেজিস্ট্যান্স, এই তিনটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কার্ডিয়াক আউটপুট এন্ড ভেনাস রিটার্ন হলো ডাইরেক্টলি প্রপোর্শনাল। দ্যাট ইজ কার্ডিয়াক আউটপুট বাড়লে ভেনাস রিটার্ন বাড়বে, হ্যাঁ, আবার কার্ডিয়াক আউটপুট কমলে ভেনাস রিটার্নও কমবে। আচ্ছা, ভেনাস রিটার্নটা তোমার ইউজুয়ালি, আচ্ছা আমি আরেকটু বলে নিই, ভেনাস রিটার্নের এটা খুব সুন্দর, এই যে 5টা ফ্যাক্টর তোমার গাইড, নতুন যে গাইডটা না ওখানে আছে, কেমন, কিন্তু আমি এটা বই থেকে নিয়েছিলাম। হ্যাঁ, যাই হোক, এই 5টা ফ্যাক্টর খুব ইজি করে আছে বলে আমি এইভাবে নিয়েছি। হ্যাঁ, এর সাথে আরো 2টা ফ্যাক্টর আছে, আমি পরে তোমাদের দেখাচ্ছি। তো এই 5টা ফ্যাক্টর মধ্যে রেসপিরেটরি পাম্প, মাসল পাম্প, গ্র্যাভিটি, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স, ভেনাস রিটার্ন এন্ড সিম্প্যাথেটিক টোন, এই 5টা হলো ভেরি মাচ ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ফর দ্য ভেনাস রিটার্ন। আচ্ছা, ফার্স্ট আসো আমরা ডিসকাস করি রেসপিরেটরি পাম্পটা কি। আচ্ছা, রেসপিরেটরি পাম্প বেসিক্যালি আমরা এটাকে বলা হয় অ্যাবডোমিনোথোরাসিক পাম্প। হ্যাঁ, দ্যাট ইজ কম্বাইন্ড উইথ অ্যাবডোমেন এন্ড থোরাক্স। হ্যাঁ, কিভাবে, সেটা হলো তোমার এই যে রেসপিরেটরি অ্যাক্টিভিটি যখন হয়, এটা কি করে হেল্প করে ব্লাডকে রিটার্ন করতে টু দ্য হার্ট ডিউরিং ইন্সপিরেশন। হ্যাঁ, ইন্সপিরেশনের সময় হার্টে রিটার্ন করতে হেল্প করে। তাহলে কিভাবে হেল্প করে? ডিউরিং দ্য ইন্সপিরেশন, যেহেতু রেসপিরেটরি পাম্পটা তোমার রিটার্ন করতে হেল্প করে ব্লাডকে, কিভাবে করে শোনা যাবে? সেটা হলো যে ডিউরিং ইন্সপিরেশন ফার্স্ট আসো থোরাসিক ক্যাভিটি কি হয়, এক্সপান্ড হয়, তাই না, এক্সেস অ্যামাউন্ট অফ এয়ার এন্ট্রি করে। এটা করে কি ইন্ট্রাথোরাসিক প্রেসারকে মোর নেগেটিভ করে দেয়। আর ইট ইনক্রিজেস দ্য ডায়ামিটার অফ দ্য ইনফেরিয়র ভেনা কাভা। তোমরা জানো ইনফেরিয়র ভেনা কাভা থেকে বডির মেজর পোর্শনের ব্লাড রিটার্ন করে। সো যখন রিটার্ন করবে, তোমার তোমার কি হয়, এই ডায়ামিটার যে ইনফেরিয়র ভেনা কাভা ইনক্রিজ করে, রিজাল্টিং ইনক্রিজ ভেনাস রিটার্ন। এই একই সময় তোমার কি হয়, ডায়াফ্রামটা ডিসেন্ড করে। তোমরা এই রেসপিরেটরি সিস্টেম পড়েছো এটা খুব ভালো করে, যে অ্যাবডোমিনোথোরাসিক পাম্পটা কিভাবে হয়। একটা হলো যে ইন্সপিরেশনের সময় ফার্স্ট হলো তোমার ইন্ট্রাথোরাসিক প্রেসারটা তোমার মোর নেগেটিভ হবে। মোর নেগেটিভ হওয়ার জন্য ইনফেরিয়র ভেনা কাভাটা ডায়ামিটারটা বেড়ে যাবে, বেড়ে যাওয়ার ফলে ইনক্রিজ ভেনাস রিটার্ন হবে। এট দ্য সেম টাইম ডিসেন্ড করে ডায়াফ্রাম, ঠিক আছে, ডায়াফ্রাম নিচের দিকে চলে যাওয়ার জন্য কি হয়, ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসারটা ইনক্রিজ করে। যখন ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসারটা ইনক্রিজ করবে, এটা অ্যাবডোমিনাল ভেনকে কম্প্রেস করবে এন্ড পুশ করবে ব্লাডকে আপওয়ার্ডস টুয়ার্ডস দ্য হার্ট এন্ড দেয়ার বাই ভেনাস রিটার্ন ইনক্রিজ। ঠিক আছে, এই হলো রেসপিরেটরি পাম্প ইন শর্ট। আর রেসপিরেটরি পাম্প অলওয়েজ স্ট্রঙ্গার ইন ফোর্স রেসপিরেশন। তোমরা বুঝতেই পারছো, ফোর্স রেসপিরেশন মানে আমি যখন ইন্সপিরেশনটা অনেক জোরে নেব, তখন রেসপিরেটরি পাম্প স্বাভাবিকভাবে খুব স্ট্রঙ্গার হয়ে যাবে, ভেনাস রিটার্নও বাড়বে, এবং সিভিয়ার মাসকুলার এক্সারসাইজ যখন করব তখনও ভেনাস রিটার্ন নেক্সট আসো ইন শর্ট রেসপিরেটরি পাম্পের একটা গ্রাফ। কি হয়, যে কথাগুলো বলছিলাম সেটাই একটা তোমার হ্যাঁ, ফ্যাক্টরস এফেক্টিং ভেনাস রিটার্নের যে ফ্যাক্টরস, তার মধ্যে প্রথম ফ্যাক্টরসটা দ্যাট ইজ রেসপিরেটরি পাম্প। কি হয়, ডিউরিং ইন্সপাইরেশন, এই যে বললাম ডিসেন্ট অফ ডায়াফ্রাম হয় একদিকে, আরেকদিকে তোমার এক্সপানশন অফ থোরাসিক কেস। এক্সপানশন অফ থোরাসিক কেসের জন্য কি হয়, মোর নেগেটিভিটি ইন্ট্রাপ্লুরাল প্রেসার, ultimately increase in diameter of inferior vena cava and increase venous return। আর এইদিকে দেখো ডিসেন্ট হলে ডায়াফ্রাম কি হয়, দ্যাট ইজ কন্ট্রাক্ট করা, ডিসেন্ট করা মানে নিচের দিকে নেমে যাওয়া, আলটিমেটলি কন্ট্রাক্ট করা, increase in intra-abdominal pressure, compression of abdominal vein, ultimately increase venous return। কেমন?
আচ্ছা, নেক্সট আসো, আমরা যেটা বললাম সেটা ছিল রেসপিরেটরি পাম্প। নাও মাসল পাম্প। হ্যাঁ, আচ্ছা, মাসল পাম্পটা কি? হ্যাঁ, মাসল পাম্পটা হলো, এটা একটা পাম্প, দ্যাট ইজ তুমি যখন মাসকুলার অ্যাক্টিভিটি করবে তখন কি হয়, ভেনাস রিটার্নটা বেশি হবে, দ্যাট ইজ হার্টে ব্লাডটা রিটার্ন হবে। হ্যাঁ, এই মাসকুলার অ্যাক্টিভিটিজের সময় কি হয়, ভেইনটা কম্প্রেসড হবে এবং স্কুইজড হবে। হ্যাঁ, ডিউ টু প্রেজেন্স অফ ভালভ ইন দ্য ব্রেইন ডিউরিং কম্প্রেশন অফ ব্লাড ইজ মুভ টুয়ার্ডস দ্য হার্ট, দ্যাট ইজ হার্টের দিকে যাবে। এবং এই মাসকুলার অ্যাক্টিভিটি যখন ইনক্রিজ করবে, ভেনাস রিটার্ন আলটিমেটলি ইনক্রিজ করবে। দুটো ফিগার দেয়া আছে এখানে যে কেন, কিভাবে তোমার মাসকুলার এই অ্যাক্টিভিটি পাম্পটা কাজ করে। হ্যাঁ, মাসলের মধ্যে যে ভেইন গুলো থাকে সেগুলো সাধারণত ভালভ থাকে। কেমন, এই ভালভ গুলো কি করে, তোমার স্কেলেটাল মাসল যখন কন্ট্রাক্ট করবে তখন যে ভেতরে যে তোমার ভেইন গুলো থাকে, এই ভেইন গুলো মাসল কম্প্রেসড হলে আলটিমেটলি ভেইনের মধ্যে যে ভালভ গুলো থাকে, এই ভালভ অফ দ্য ভেইন প্রক্সিমাল টু দ্য কন্ট্রাক্টিং মাসল, যে মাসল কন্ট্রাক্ট করবে তার প্রক্সিমালি যে ভালভটা থাকবে ভেইনে, সেটা ওপেন হয় আর ব্লাডটা প্রোপেল হয় টুয়ার্ডস দ্য হার্ট। আর ভালভ অফ দ্য ভেইন ডিস্টাল টু দ্য মাসল, দ্যাট ইজ যে ভেইনের যে ভালভটা ডিস্টালি থাকবে মাসলে, সেটা ক্লোজড হবে বাই দ্য ব্যাক ফ্লো অফ ব্লাড। ঠিক আছে, তাহলে দেখো এই যে ফার্স্ট এ ফিগারে এই দুটো হলো ভালভ, মাসলের মাঝখান দিয়ে এই ভেইনটা যাচ্ছে। কেমন, তাহলে যে প্রক্সিমাল ভালভ যেটা, সেটা বললাম ওপেন হয়ে যাবে আর ব্লাডটা প্রোপেল হবে টুয়ার্ডস দ্য হার্ট। আর এই ব্লাডটা যখন ব্যাক ফ্লো করবে তখন কি হবে, এই যে ডিস্টাল ভালভটা ক্লোজ হয়ে যাবে, তার মানে এটা নিচের দিকে নেমে যেতে পারবে না, আলটিমেটলি টুয়ার্ডস দ্য হার্ট এটা তোমার প্রোপেল হবে। কেমন, এরপরে আসো সেকেন্ড যেটা বলছি ফিগারে, সেটা ডিউরিং রিল্যাক্সেশন, মাসলটা যখন রিল্যাক্স হয়ে যাবে আবার, তখন প্রক্সিমাল ভালভ যেটা মাসলের মধ্যে ভেইনে, সেটা ব্যাকফ্লো প্রিভেন্ট করবে। কিভাবে, এটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, আর ডিস্টাল ভালভ যেটা, সেটা ওপেন হবে এবং ব্লাড ফ্লো কি করবে, নিচের থেকে উপর দিকে চলে আসবে। ফিগারটা দেখলে একটু ক্লিয়ার হবে। দেখো এখানে প্রক্সিমাল ভালভটা এখান থেকে ব্যাক ফ্লো হয়ে কিছুটা ব্লাড তোমার প্রক্সিমাল ভালভটা ক্লোজ হয়ে যায়, আবার নিচের দিকে তোমার কি হয়, নিচের থেকে এই যে তোমার অ্যাগেইনস্ট দা গ্র্যাভিটেশন তোমার যখন ব্লাডটা উপরে উঠতে থাকে তখন এটা ওপেন হয়ে যায়, ডিস্টাল ভালভটা ওপেন হয়ে যায়। হ্যাঁ, তাহলে ঠিক এইভাবে তোমার ব্লাড প্রোপেল হয় টুয়ার্ডস দা হার্ট ডিউ টু মাসকুলার অ্যাক্টিভিটি। হ্যাঁ, বা মাসল পাম্প, এটা হলো মাসল পাম্প, সেকেন্ড ফ্যাক্টরটা ছিল। হুম, থার্ড ফ্যাক্টর যেটা, সেটা হলো ভেনাস প্রেসার। হ্যাঁ, ভেনাস প্রেসার, ভেনাস প্রেসার বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে তোমরা জানো যে ভেইনের তোমার কি থাকে, একটা ট্রি আছে তাই না, যেমন ফার্স্ট থাকে তোমার তোমার কি থাকে, ভেনিউস থাকে, ছোট ছোট মানে ইয়ে থাকে, কি বলে, স্মল ভেসেলস থাকে, তারপর আস্তে আস্তে ভেনিউস, তারপর স্মল লার্জার ভেইন, তারপরে গ্রেট ভেইন, এভাবে চলে আসে অ্যাট্রিয়াতে, তাই না। তাহলে ভেনাস প্রেসার যখন রিটার্নকে এফেক্ট করে কিভাবে, প্রেসার ভেনিউসে হলো 12 to 18 মিলিমিটার অফ মার্কারি, আর স্মলার এন্ড লার্জার ভেইনে হলো দ্য প্রেসার গ্র্যাজুয়ালি ডিক্রিজ। তার মানে তুমি ভেনিউস থেকে যদি স্টার্ট করো তখন কি হয়, 12 to 18 মিলিমিটার অফ মার্কারি, আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছ, স্মলার দেন লার্জার ভেইন, সেখানে আরো গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে। গ্রেট ভেইন যেমন ইনফেরিয়র ভেনা কাভাতে এবং সুপিরিয়র ভেনা কাভাতে এসে প্রেসারটা হবে আরো ফল ডাউন হবে প্রেসার। কেমন, ভেনাস প্রেসার তখন হবে 5.5 মিলিমিটার অফ মার্কারি। তারপরে একদম যখন ভেনা কাভাতে যাবে এবং রাইট এট্রিয়ামে যাবে জাংশনে, তখন এটা 4.6 মিলিমিটার অফ মার্কারি, এবং আলটিমেটলি রাইট এট্রিয়ামে আরো লো। ঠিক আছে, এবং এই রাইট এট্রিয়ামের প্রেসারটা লো এবং এটা কার্ডিয়াক অ্যাকশন, কার্ডিয়াক সাইকেলের সময় এই প্রেসারটা তোমার কি হয়, অল্টার হয়। যেমন অ্যাট্রিয়াল ডায়াস্টল যখন হয় তোমরা জানো, সেই সময় কি হয়, প্রেসারটা একদম জিরো থাকে, যার ফলে তোমার অ্যাট্রিয়াটা ফিল্ড আপ হয়। হ্যাঁ, তাহলে এই ভেনাস প্রেসারের কারণে নিচে থেকে উপর দিকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি প্রেসার কম থাকার জন্য, এই যে প্রেসার গ্রেডিয়েন্টের জন্য কি হয়, এভরি পার্ট অফ দ্য ভেনাস ট্রি হেল্পস অ্যাজ ড্রাইভিং ফোর্স ফর ভেনাস রিটার্ন। ঠিক আছে, এই হলো 3 নাম্বার ফ্যাক্টরস। 4 নাম্বার ফ্যাক্টরে আছে স্পেসিফিক গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা। হ্যাঁ, তাহলে গ্র্যাভিটিতে তোমরা নরমালি এটা জানো যে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য কি হয়, ভেনাস রিটার্ন তোমার রিডিউস করে। কারণ কি, গ্র্যাভিটেশনাল ফোর্সে সবকিছু সবসময় টুয়ার্ডস দ্য আর্থ টেন্ডস করে, তাই না। কিন্তু এখানে কি হবে, যখন একটা পার্সন স্ট্যান্ড করবে বা দাঁড়াবে লং পিরিয়ডের জন্য, তখন গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ব্লাডটা পুলিং ইন দা লেগ হবে, কেমন, পায়ের দিকে চলে যাবে গ্র্যাভিটেশনের জন্য।
আর এইটাকে বলা হয় ভেনাস পুলিং। এই ভেনাস পুলিং কি করে, দ্য অ্যামাউন্ট অফ ব্লাড রিটার্নিং টু দ্য হার্ট ডিক্রিজ করবে। আচ্ছা, এরপর আসো সিম্প্যাথেটিক টোন। সিম্প্যাথেটিক টোন তোমরা আগে জানো যে ভেনাস রিটার্ন সবসময় তোমার কি হয়, এইডেড বাই দ্য সিম্প্যাথেটিক অর ভ্যাসোমোটর টোন। আচ্ছা, এই যে সিম্প্যাথেটিক এবং ভ্যাসোমোটর টোন এটা কি করে, এটা কজেস কনস্ট্রিকশন অফ ভেনিউস। যেমন ভেনিউসকে কনস্ট্রিক্ট করে, দ্যাট ইজ ভেনাস রিটার্ন তো ভেইন থেকে হবে, তাই না? তাহলে ভেনিউসটা কনস্ট্রিক্ট হলে আলটিমেটলি কি হয়, ভেনো কনস্ট্রিকশন হবে এন্ড পুশেস দ্য ব্লাড টুয়ার্ডস দ্য হার্ট। এই হলো সিম্প্যাথেটিক টোন। নেক্সট আসো, তোমরা জানতে চাচ্ছিলে ভ্যাসোমোটর টোন অথবা ভ্যাসোমোটর সেন্টার। আগে জানতে হবে, তাহলে ভ্যাসোমোটর টোন জানতে হলে আগে জানতে হবে ভ্যাসোমোটর সেন্টার গুলো কোথায় থাকে। হ্যালো, কিছু বলছো তোমরা? হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি না। না ম্যাডাম, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে তোমরা ভেনাস রিটার্নটা কমপ্লিট বুঝতে পেরেছো তো না? খুব ইম্পর্টেন্ট কিন্তু, হোয়াট ইজ ভেনাস রিটার্ন এন্ড ফ্যাক্টরস এফেক্টিং দ্য ভেনাস রিটার্ন। কেমন? জি ম্যাডাম। এরপরে আসো ভ্যাসোমোটর সেন্টার, ভ্যাসোমোটর টোন। হ্যাঁ, আমি বলছিলাম যে ভ্যাসোমোটর টোন কি বুঝতে হলে তোমাকে ভ্যাসোমোটর সেন্টারটা কোথায় আছে, কাজ কি, এগুলো জানতে হবে। হ্যাঁ, তাহলে নার্ভাস সিস্টেমের কথা একটু মনে করো। ওখানে আমি পড়িয়েছিলাম যে তোমার মেইনলি হলো রেটিকুলার সাবস্টেন্স, যে মেডুলাতে রেটিকুলার সাবস্টেন্স থাকে এবং লোয়ার থার্ড অফ দ্য পন্সে কি হয়, দুই সাইডে দ্যাট ইজ বাইলেটারালি কি থাকে, ভ্যাসোমোটর সেন্টার। হ্যাঁ, এই সেন্টারটা তোমার ইম্পালস ট্রান্সমিট করে থ্রু ভ্যাগাস নার্ভ। ভ্যাগাস নার্ভ হলো প্যারাসিম্প্যাথেটিক, তোমরা জানো, টু দ্য হার্ট এন্ড ট্রান্সমিট সিম্প্যাথেটিক ইম্পালস থ্রু স্পাইনাল কর্ড এন্ড পেরিফেরাল সিম্প্যাথেটিক নার্ভ। ঠিক আছে, এই যে সিম্প্যাথেটিক ম্যাম অনেকে জয়েন দিতে পারতেছে না। করছি তো, 5 জন। আচ্ছা, তাহলে আমি বললাম যে এই যে সেন্টার থেকে দুভাবে তোমার ইম্পালস মানে রিসিভ করে। একটা হলো যে প্যারাসিম্প্যাথেটিক ইম্পালস, সেটা থ্রু ভ্যাগাস নার্ভ টু দ্য হার্ট এন্ড ট্রান্সমিটস প্যারাসিম্প্যাথেটিক ইম্পালসেস থ্রু স্পাইনাল কর্ড এন্ড পেরিফেরাল সিম্প্যাথেটিক নার্ভস টু ভার্চুয়ালি all arteries, arterioles and veins of the body. একসাথে করে দিতে হলে ভালো হতো, যে আসবে সমস্যা ছিল না, এখানে সমস্যা কারবার ওয়াইফাই চলে যাচ্ছে, ওয়াইফাই দেওয়ার পরে সে আবার। আচ্ছা, এখন আসো যে আমরা বললাম যে ভ্যাসোমোটর সেন্টার, হ্যাঁ, এটাকে আবার আমরা তিনটা এরিয়াতে ভাগ করে নিতে পারি। একটা হলো ভ্যাসোকনস্ট্রিক্টর এরিয়া, আর একটা হলো ভ্যাসোডাইলেটর এরিয়া, অ্যানাদার ওয়ান ইজ সেন্সরি এরিয়া। হ্যাঁ, ভ্যাসোকনস্ট্রিক্টর এরিয়া সেটা হলো বাইলেটারি, বলেছিলাম যে অ্যান্টেরোলেটার পোর্শন অফ দ্য আপার মেডুলাতে থাকে। হ্যাঁ, আর ভ্যাসোডাইলেটর এরিয়া সেটা অ্যান্টেরোলেটার পোর্শন অফ দ্য লোয়ার হাফ অফ দ্য মেডুলাতে। তাহলে আপার হাফে থাকে ভ্যাসোকনস্ট্রিক্টর এরিয়া আর লোয়ার হাফে থাকছে তোমার ভ্যাসোডাইলেটর এরিয়া। আচ্ছা, এখন দেখো ভ্যাসোকনস্ট্রিক্টর যে এরিয়া, এই এরিয়াটি নিউরন, হ্যাঁ, এখান থেকে যেটা অরিজিনেটেড হয় সেগুলো ডিস্ট্রিবিউটেড দেয়ার ফাইবার টু অল লেভেলস অফ দ্য স্পাইনাল কর্ড। হ্যাঁ, দ্যাট ইজ নিউরন থাকবে ভ্যাসোকনস্ট্রিক্টর এরিয়াতে এবং এই ফাইবারটা ডিস্ট্রিবিউট হবে টু অল লেভেল অফ দ্য স্পাইনাল কর্ড where they excite preganglionic vasoconstrictor neuron of the sympathetic nervous system. হ্যাঁ, এই যে প্রিগ্যাংলিওনিক ভ্যাসোকনস্ট্রিক্টর নিউরন, মনে না থাকলেও এটুকু মনে রেখো যে প্রিগ্যাংলিওনিক সিম্প্যাথেটিক নার্ভ সিস্টেমের মাধ্যমে এটা সাপ্লাই দিচ্ছে ভ্যাসোকনস্ট্রিক্টর এরিয়া থেকে। আচ্ছা, আর ভ্যাসোডাইলেটর এরিয়া সেটা বললাম যে anterior portion of the lower half of the medulla তে থাকে, আর fibers from this neuron projects
upward to the vasoconstrictor area, that is brain এর দিকে যাবে, কেমন? They inhibit the vasoconstrictor activity of this area, হ্যাঁ, and thus causing vasodilatation. তার মানে vasoconstrictor area যেটা বললাম যে লোয়ার হাফে থাকে মেডুলা, এখান থেকে তোমার নিউরনটা কি করে প্রজেক্ট টু দা vasoconstrictor area। তাহলে vasodilator এরিয়াতে vasoconstrictor এরিয়ার কাজকে ইনহিবিট করবে, আলটিমেটলি vasodilatation হবে। ঠিক আছে, ডাইরেক্টলি সে vasodilatation করে না, ইনহিবিট করে vasoconstrictor এরিয়া, দ্যাটস হোয়াই দেয়ার ইজ vasodilatation। আচ্ছা, এরপরে আসলে সেন্সরি এরিয়া আছে আরেকটা। হ্যাঁ, সেন্সরি এরিয়াটা তোমার এই পোস্টিওলাটারাল পোরশন, মেডুলার যে পোস্টিওলাটারাল পোরশনে এবং লোয়ার পন্স, হ্যাঁ, এই পোরশনটাতে থাকবে। ওখানে তোমরা জানো যে ট্র্যাক্টাস সলিটারিয়াস নিউক্লিয়াস থাকে, এই বাইল্যাটারালি এখানে থাকবে হলো তোমার সেন্সরি এরিয়াটা। এই যে এখান থেকে যে নিউরন অফ দিস এরিয়া রিসিভ সেন্সরি নার্ভ সিগন্যাল ফ্রম দা সেন্সরি এরিয়াতে, বোঝা যাচ্ছে যে এটা নার্ভ কি করে, সিগন্যাল রিসিভ করে, তাই না? তাহলে নার্ভ সিগন্যাল যখন রিসিভ করবে কোন কোন এরিয়া থেকে? সার্কুলেটরি সিস্টেম, মেইনলি থ্রু দি ভ্যাগাস এন্ড গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। হ্যাঁ, এন্ড আউটপুট সিগন্যাল কিভাবে যায়? From this sensory area, then help to control activities of both vasoconstrictor and vasodilator area of the vasomotor center, thus providing reflex control of many circulatory function. An example is the baroreceptor reflex. আচ্ছা, তোমরা একটু মনে করার চেষ্টা করো যে baroreceptor reflexটা কোথায় এবং baroreceptors গুলো কোথায় থাকে, তাহলে মনে করতে পারবে যে ওখান থেকে গ্লোসোফেরিয়ার সেই হেরিং নার্ভ, গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ থেকে তোমার কি হয়, ইম্পালসটা সেন্সরি এরিয়াতে যায়, তাই না? এবং এই ব্যারোরিসেপ্টর রিফ্লেক্সটা হলো একটা এই সেন্সরি এরিয়ার তোমার এই এক্সাম্পল। তোমার ব্যারোরিসেপ্টর রিফ্লেক্সটা হলো সেন্সরি এরিয়াতে এই যে ইম্পালসটা যায়, বা সেন্সরি ইম্পালস রিসিভ করে, তার একটা এক্সাম্পল হলো ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স। আচ্ছা, এরপর একটা ফিগার আছে, নার্ভাস সিস্টেমে দেখিয়েছিলাম মনে হয়, এই যে কোন এরিয়াতে থাকে ভ্যাসোমোটর সেন্টারটা। হ্যাঁ, ওই তো অ্যারোটিক আর্চ, কিন্তু ওটা তো যাই হোক হেরিং নার্ভ, গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। তারপরে সব ভ্যাসোমোটর টোন কি, যেটা তোমাদের কোশ্চেন ছিল। হ্যাঁ, এখন বুঝতে পারবে ভ্যাসোমোটর টোন হলো এই যে আমরা পড়লাম যে তিনটা সেন্টার থাকে, এখান থেকে যে তোমার নরমাল যে কন্ডিশনে ভ্যাসোকনস্ট্রিক্টর যে এরিয়া থাকে, হ্যাঁ, vasoconstrictor area of the vasomotor center transmit signals continuously to the sympathetic vasoconstrictor nerve fibers over the entire body। ঠিক আছে, এই যে সিম্প্যাথেটিক ভ্যাসোকনস্ট্রিক্টর নার্ভ ফাইবার যেগুলো আছে, এই নার্ভ ফাইবারকে কন্টিনিউয়াস কি করে তোমার ট্রান্সমিট করে সিগন্যালস। হ্যাঁ, আর এর ফলে হয় কি, কন্টিনিউয়াস লো ফায়ারিং অফ দিস ফাইবার এট এ রেট অফ অ্যাবাউট 1/2 or 2 ইম্পালস পার সেকেন্ড, দ্যাট ইজ প্রতি সেকেন্ডে দুটো করে ফায়ারিং হয় বা দুটো করে ইম্পালস সেন্ড করে। এর ফলে হয় কি, দিস কন্টিনিউয়াল ফায়ারিং ইজ কল্ড সিম্প্যাথেটিক ভ্যাসোকনস্ট্রিক্টর টোন। এটা হলো ভ্যাসোকনস্ট্রিক্টর টোন হয়। হ্যাঁ, আর এই ইম্পালস নরমালি মেইনটেইন করে একটা পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশন, দ্যাট ইজ তোমার এই যে ভেসেল গুলো, ব্লাড ভেসেল, এটা একটা পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশনে থাকে ডিউ টু দা ইনফ্লুয়েন্স অফ ভ্যাসোকনস্ট্রিক্টর এরিয়া। ঠিক আছে, কিভাবে আবার এই ভ্যাসোকনস্ট্রিক্টর এরিয়া থেকে তোমার সিম্প্যাথেটিক নার্ভ ফাইবারকে স্টিমুলেট করলে কি হয়, এটা ফায়ারিং হয়। ফায়ারিং হলে আলটিমেটলি তোমরা জানো যে নরএপিনেফ্রিন রিলিজ হয়। নরএপিনেফ্রিন ইজ দ্য প্রিন্সিপাল ভ্যাসোকনস্ট্রিক্টর হরমোনাল সাবস্টেন্স। হ্যাঁ, নার্ভ এন্ডিং থেকে সিক্রেশন হয়, এবং এই নরএপিনেফ্রিনটাই হলো তোমার এই যে পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশন হয় যে ব্লাড ভেসেলস, এটা মানে এটার জন্য রেসপন্সিবল হলো এই নরএপিনেফ্রিন। কেমন? তাহলে ইন শর্ট তোমরা বলতে পারো দ্যাট ইজ দ্য vasoconstrictor এরিয়াতে যে ইম্পালসটা হয়, দ্যাট ইজ সিম্প্যাথেটিক vasoconstrictor নার্ভ ফাইবারস ওভার দ্য এন্টায়ার বডি, যে তোমার কি করে নার্ভ সিগন্যালস ট্রান্সমিট করে, এবং আলটিমেটলি এই সিগন্যালস এর ফলে তোমার এই যে নরএপিনেফ্রিনটা রিলিজ হয় এবং মেইনটেইন করে একটা পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশন। এটাই হলো ভ্যাসোমোটর টোন। ঠিক আছে, দ্যাট ইজ vasomotor center maintain a partial state of contraction of the blood vessels is called vasomotor tone। আচ্ছা, আর এখানে শুধু মনে রাখবে যে কোন হরমোনটা রেসপন্সিবল ফর দিস vasomotor tone। এরপরে তোমরা জানতে চেয়েছিলে, আচ্ছা সেটা হলো ছিল কোনটা ছিল, স্টোকস অ্যাডামস সিনড্রোম। আচ্ছা, স্টোকস অ্যাডামস সিনড্রোমস আবার একটু বুঝতে গেলে আবারও একটু পিছন থেকে আসতে হবে।
সেটা হলো যে অ্যাবনর্মাল পেসমেকারটা কি। হ্যাঁ, তোমরা জানো যে নর্মাল পেসমেকার অফ দ্য হার্ট ইজ এসএ নোড, কেমন, কিন্তু সামটাইমস কি হয়, এসএ নোডের চেয়েও বেশি র্যাপিডলি তোমার অন্য জায়গা থেকে কি হয়, তোমার রিদমিক্যাল ডিসচার্জ হতে পারে। হ্যাঁ, এই যে রিদমিক্যাল ডিসচার্জ রেট যখন এসএ নোডের থেকে হার্টের অন্য কোনো পোর্শনে বেশি হবে, তখন কি হয়, তোমার একটোপিক পেসমেকার ডেভেলপ করে। আমরা তখন সেটাকে বলি একটোপিক পেসমেকার। যেমন sometimes occur in the AV node or in the Purkinje fiber when one of these becomes abnormal. In either case, the pacemaker of the heart shift from the sinus node to the AV node or to the excited Purkinje fiber. Under rare condition, a place in the atrial and ventricular muscle develop excessive excitability and become the pacemaker. A pacemaker elsewhere than the sinus node is called ectopic pacemaker. That is, pacemaker elsewhere than the sinus node is called an ectopic pacemaker. Normally যেখানে হওয়ার কথা, that is এসএ নোডে, সেখানে তোমার কি হয়, ইম্পালস অরিজিনেটেড না হয়ে বা সেখান থেকে রিদমিক্যাল ডিসচার্জ না হয়ে হয় অন্য কোনো জায়গা থেকে, এবং সেই জায়গাগুলো কোনটা, এভি নোড হতে পারে, পার্কিনজি ফাইবার হতে পারে, সামটাইমস বলেছে যে সামটাইমস তোমার অন্য জায়গায়, যেমন হলো রেয়ার কন্ডিশনে অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকুলার মাসল থেকেও হতে পারে। হ্যাঁ, আর তোমরা তো জানো যে হাইয়েস্ট হলো এই ডিসচার্জ রেট হলো এসএ নোডে, তার চেয়ে অনেক সময় বেশি হয়ে যায় এবং সেটাকে বলে একটোপিক পেসমেকার। আচ্ছা, একটোপিক পেসমেকার হলে কি হয়, অ্যাবনর্মাল সিকোয়েন্স অফ কন্ট্রাকশন হবে এবং ডিফারেন্ট পার্ট অফ দ্য হার্টে যে তোমার কন্ট্রাকশনটা এক এক জায়গায় এক এক রকম হবে। হ্যাঁ, এবং হার্ট পাম্পিং যেটা, সেটা সিগনিফিকেন্টলি ডেভিয়েশন হবে। হ্যাঁ, সিগনিফিকেন্ট ডেভিয়েশন হবে হলো তোমার হার্ট পাম্পিং এর। আরেকটা কজ আছে যেটাকে আমরা বলি যে এই যে তোমার পেসমেকার যে তোমার ট্রান্সমিশন করে কার্ডিয়াক ইম্পালস, তখন সেটা শিফট হয় আরেকটা কারণে, সেটা হলো যে যদি কোনো কারণে এই পাথওয়েতে ব্লকেজ থাকে, ঠিক আছে, কোনো কারণে যদি এই পাথওয়ে ব্লক হয়ে যায়, তাহলে another cause of shift of pacemaker is blockage of transmission of cardiac impulse from the sinus node to the other part of the heart. এই যে নিউ পেসমেকার then occurs most frequently at the AV node, ঠিক আছে, in the penetrating portion of the AV bundle, হ্যাঁ, on the way to ventricle, that is atria থেকে ventricle যে যাবে, যাওয়ার পথটা কি, মানে ট্রান্সমিশন হওয়া এই যে ইয়েটা ইম্পালসটা, সেটা যদি কোনো কারণে ব্লকেজ হয়ে যায়, তাহলে তোমার এসএ নোড থেকে ইম্পালসটা যাবে না এভি নোডে। তখন কি হবে, এভি নোডই তোমার ইটসেলফ সে নিজেই তোমার কি করবে, ইম্পালস জেনারেশন করবে, কেমন, আর হলো পেনিট্রেটিং পোরশন অফ দি এভি বান্ডল যেটা, সেটা থেকে হতে পারে। আচ্ছা, এই যে যখন এখন আসলে যে কেন হয় এই তোমার স্টোকস অ্যাডামস সিনড্রোমটা কেন হয়, হ্যাঁ, এটা হলো যে যদি কোনো কারণে এভি ব্লক হয়, হ্যাঁ, দ্যাট ইজ এট্রিওভেন্ট্রিকুলার ট্রান্সমিশনে কোনো কারণে ব্লক হয়, when the cardiac impulse fails to pass from the atria to the ventricle through the AV nodal or bundle of his system, the atria continue to beat at the normal rate of rhythm of sinus node. That is, কোনো কারণে যদি ট্রান্সমিশন ব্লক হয়ে যায়, অ্যাট্রিয়া তো তোমার এসএ নোড তো ঠিক আছে, কিন্তু শুধুমাত্র পাথওয়েটা ব্লক হয়ে যাচ্ছে, তাহলে এসএ নোড থেকে তোমার নরমাল রেট রিদম হতে থাকবে। একই সময় তোমার কি হবে, একটা নতুন পেসমেকার তৈরি হবে ইন দ্য পার্কিনজে সিস্টেম অফ দ্য ভেন্ট্রিকল, ঠিক আছে, and drives the ventricular muscle at a new rate somewhere between 15 to 40 beats per minute. বুঝতে পেরেছো? তার মানে হলো এভি ব্লকে কি হয়, তোমার এসএ নোড ইম্পালস অরিজিনেট করবে ঠিকই, কিন্তু এটা ট্রান্সমিট হতে পারবে না। আলটিমেটলি ভেন্ট্রিকলকে তো পাম্প করতে হবে, তাই না? এই পাম্প করার জন্য তখন কি হয়, পার্কিনজে সিস্টেম অফ দ্য ভেন্ট্রিকল অথবা তোমার ভেন্ট্রিকুলার মাসল নিউ রেটে তোমার ইম্পালস জেনারেট করা শুরু করে। এই রেটটা হলো 15 to 40 বিটস পার মিনিট। এখন ব্যাপার হলো যে তোমার এই যে সাডেন এভি ব্লকটা যখন হয়, তখন কি হয়, তোমার নরমালি তো তোমার এসএ নোড থেকে ইম্পালস অরিজিনেট হয়, কিন্তু পার্কিনজি সিস্টেমটা কি করে, তোমার একটা এর পার্কিনজি সিস্টেমটাকে তোমার সাপ্রেস করে রাখে, কারণ সবসময় এই যে হাই রেটে এসএ নোড ইম্পালস অরিজিনেট করে, সেটা ওভার ড্রাইভেন করে বাই দা সাইনাস, ওভার ড্রাইভেন বাই দা এসএ নোড টু
পার্কিনজি ফাইবার, যার ফলে হয় কি ও সঙ্গে সঙ্গেই ইম্পালস অরিজিনেট করতে পারবে না। দ্যাট ইজ পার্কিনজি ফাইবার সঙ্গে সঙ্গেই স্টপ হওয়ার সঙ্গে সঙ্গেই ইম্পালস অরিজিনেট করতে পারবে না। এর ফলে কি হয়, এই যে খুব একটা শর্ট টাইম, হ্যাঁ, এই ইম্পালসটা তোমার অরিজিনেটেড হয় না। এটা হলো নিয়ার অ্যাবাউট 5 to 20 সেকেন্ড। হ্যাঁ, এই যে 5 to 20 সেকেন্ড অরিজিনেট করতে পারে না এবং তারপরে অরিজিনেট করে, তাহলে মিড টাইমটা কি হয়, এই সময় কি হয়, ফার্স্ট 4 to 5 সেকেন্ডেই ল্যাক অফ ব্লাড ফ্লো টু দ্য ব্রেইন হয়। কেমন, এই যখন ল্যাক অফ ব্লাড ফ্লো টু দ্য ব্রেইন হবে তখনই একটা সিনকোপাল অ্যাটাক হবে। হ্যাঁ, এই যে সিনকোপাল অ্যাটাক হবে এবং অ্যাটাক হওয়ার পরে আলটিমেটলি কিন্তু ও ঠিকই উইদিন 20 সেকেন্ড আবার ইম্পালস অরিজিনেট করতে শুরু করে দেয়, তাই না? এই যে ইম্পালস অরিজিনেট করতে শুরু করে দেয় তখন কি হয়, আলটিমেটলি আবার পেশেন্ট আবার মানে তোমার অক্সিজেনেটেড হয় এবং আলটিমেটলি সে সুস্থ হয়ে যায়। কিন্তু যদি কোনো কারণে তোমার এটা ডিলে হয়ে যায় তাহলে হলো ইট ক্যান লিডস টু ডেথ। এটা হলো দ্য ফিজিওলজি বিহাইন্ড দ্য স্টোকস অ্যাডামস সিনড্রোম। এখন তোমরা যদি শর্ট নোট আসে স্টোকস অ্যাডামস সিনড্রোম, তাহলে তোমরা যেভাবে স্টোকস অ্যাডামস সিনড্রোমের ডেফিনিশন বলো সেটা বলতে পারো, কিন্তু ফিজিওলজিতে আমরা জানতে চাই যে কেন স্টোকস অ্যাডামস সিনড্রোমটা হচ্ছে। হ্যাঁ, এটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা নর্মাল ডেফিনেশনটা লেখো, অসুবিধা নেই। হ্যাঁ, ডেফিনেশন লিখে তারপর তোমরা কি করো, এটাতে যেটা তোমরা পড়ো যে তোমার রিকারেন্ট এপিসোডস অফ টেম্পোরারি লস অফ কনসাসনেস অর সিনকোপাল অ্যাটাক ডিউ টু ল্যাক অফ ব্লাড ফ্লো ফ্রম দ্য হার্ট টু দ্য ব্রেইন ইজ কল্ড স্টোকস অ্যাডামস সিনড্রোম। ঠিক আছে, এই যে স্টোকস অ্যাডামস সিনড্রোমটা ডেফিনেশন বলো, বলে তোমরা ফিজিওলজি লিখে তোমরা এটা এক্সপ্লেইন করবে যে কেন হচ্ছে স্টোকস অ্যাডামস সিনড্রোমটা। হ্যাঁ, ফিজিওলজি যেটা এটা বলেছি এটা। এই ফিজিওলজিটা এখন যেটা বললাম সেটা তোমরা বলবে, বলার পরে তারপরে তোমরা আসবে যে এটার ইয়ে কি কি আছে, কজ কি কি আছে। যেমন কমপ্লিট হার্ট ব্লকে হতে পারে, আমি যেটা বললাম, এসি নোড কোনো কারণে ডিস্ট্রয় হয়ে গেলে হতে পারে, অথবা হলো সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক যেমন মোবিস টাইপ 2 হার্ট ব্লকে হতে পারে। হ্যাঁ, আর হলো সাইন সিমটম লিখতে পারো। সাইন সিমটমের মধ্যে যেমন আছে সাডেন লস অফ কনসাসনেস, কোলাপস, কনভালশন, প্যালোর। ঠিক আছে, আর লম্বা টাইম হলে ভেন্ট্রিকুলার এক্সিস্টল থাকতে পারে। আলটিমেটলি যখন আবার তোমার হার্ট বিট শুরু করবে তখন সে আবার কি হয়, আলটিমেটলি রিকভারি হবে, তাই না? তাহলে স্টোকস অ্যাডামস সিনড্রোমে হলো রিকভারি ইজ র‍্যাপিড। হ্যাঁ, এই তাহলে স্টোকস অ্যাডামস সিনড্রোম নিয়ে আর কোনো কোশ্চেন আছে তোমাদের? ম্যাম, যদি কোশ্চেন করে স্ট্রোক অ্যাডামস সিনড্রোম আর হচ্ছে ভেন্ট্রিকুলার এসকেপের মধ্যে একটা বেসিক পার্থক্য বলো, তখন কিভাবে বলবো? বেসিক পার্থক্য তো যে একটু আগে বললাম, এটা কি বলে বলো? এই যে একটু আগে বললাম যে ভেন্ট্রিকুলার এসকেপে কি হয় তোমার, ভেগাল স্টিমুলেশনটা আসতেছে না। হ্যাঁ, আর এখানে হচ্ছে এবি নোটটা ব্লক হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলো। মাস্ক আচ্ছা, নেক্সট আসো, তোমরা জানতে চাইছিলে ডাইরেক্ট ফিক্স মেথডটা কি। হ্যাঁ, ডাইরেক্ট ফিক্স মেথড এটা হলো তোমার কার্ডিয়াক আউটপুট মেজারমেন্টের জন্য ইউজ করা হয়। কেমন, এটা হলো একটা প্রিন্সিপাল আছে, ফিক্স প্রিন্সিপাল আমরা বলি। Fixed principle হলো states that the amount of substance taken up by an organ or by the whole body per unit of time is equal to the arterial level of the substance minus the venous level, that is AB difference, এটা হলো times বা multiplies the blood flow। কেমন, এটা হলো ফিক্সড প্রিন্সিপাল। আচ্ছা, এখন নিচের ইকুয়েশনটা একটু দেখো তাহলে বুঝতে পারবে। যেটা হলো আমরা সাধারণত সেটা অক্সিজেন দিয়ে আমরা এটা বের করি। কেমন, অক্সিজেন দ্যাট ইজ লাংস এবং অক্সিজেন যে টেকিং ক্যাপাসিটি সেটা দিয়ে আমরা সাধারণত বের করি। তাহলে
fixed principle কি the amount of substance taken up by the organ, that is oxygen consumption by the body, মানে কতটুকু আমি বডিতে নিচ্ছি বা কনজাম্পশন করছি per unit of time is equal to the arterial level of substance minus venous level of oxygen, বা venous level of that substance, that is AV difference of that substance. আচ্ছা, তাহলে প্রিন্সিপাল এই যে এটা হলো কার্ডিয়াক আউটপুট মেজারের জন্য ইউজ করি আমরা, এবং মেইনলি হলো অক্সিজেন কনজাম্পশন অফ দ্য বডি ইন এ গিভেন পিরিয়ড অফ টাইম এন্ড ডিফাইনিং দিস ভ্যালু বাই দ্য AV ডিফারেন্স ক্রস দ্য লাংস। তো হয়ে গেছে তো একটু থাকবে আর দিলেন। নেক্সট হলো প্রসিডিউরটা। প্রসিডিউরটা কিভাবে আমরা একটা ডাইরেক্ট ফিক্স মেথড আমরা করব, সেটা হলো তোমরা জানো যে সিস্টেমিক আর্টেরিয়াল যে ব্লাড প্রেশার, সেখানে অক্সিজেন কন্টেন্ট অল ওভার দ্য বডি সেম, তাই না? আর্টেরিয়াল অক্সিজেন যেটা কন্টেন্ট 200 ml per liter, এটা হলো ক্যান বি মেজার্ড ইন এ স্যাম্পল obtained from a convenient artery। যে কোনো আর্টারি থেকে আমি যদি ব্লাড নেই, তাহলে আমার হোল বডির অক্সিজেন কনজাম্পশন কতটুকু হচ্ছে আর্টেরিয়াল ব্লাডে, সেটা আমরা জানতে পারবো। এরপরে ভেনাস ব্লাডটা হলো পালমোনারি আর্টারি থেকে নেব। তোমরা জানো যে ভেনাস ব্লাডে পালমোনারি আর্টারিতে কত থাকে 160 ml per liter, এটা হলো কার্ডিয়াক ক্যাথেটার করে নিতে হয়, হ্যাঁ। আচ্ছা, আর অক্সিজেন অ্যাবজর্পশন বাই দ্য লাং, মানে লাং থেকে কতটুকু অক্সিজেন আসছে 200 ml per liter, তাই না? per ml per minute is measured by the disappearance of oxygen from the respired air, that is ইন্সপায়ারেশন সময় আমি কতটুকু নিচ্ছি, তখন আমার লাংসে কতটুকু থাকে, এবং এক্সপায়ার যখন করব সেই এয়ারে অক্সিজেন কতটুকু থাকে। এটা আমরা জানতে পারি কিভাবে? অক্সিজেন মিটার, যেটা অক্সিজেন মিটার ইউজ করে আমরা এটা জানতে পারছি যে ইনহেলড এয়ার এবং এক্সহেলড এয়ারে অক্সিজেনের ডিফারেন্সটা কতটুকু। তাহলে আর্টারিয়াল ব্লাড নিচ্ছি, এই যে বললাম বাই দা কনভেনিয়েন্ট আর্টারি থেকে অক্সিজেন লেভেল জানতে পারছি, আর ভেনাস ব্লাডটা নিচ্ছি কার্ডিয়াক ক্যাথেটার করে একদম পালমোনারি আর্টারি দিয়ে, আর হলো থার্ড যেটা অক্সিজেন অ্যাবজর্পশন লাংসে জানতে পারছি, কনজাম্পশনটা জানতে পারছি আমরা রেসপায়ার্ড এয়ারে অক্সিজেনের ডিফারেন্সটা দিয়ে, হ্যাঁ। এই যে দেখো, এটা হলো উপরে লাংস দেখাচ্ছে, এখানে অক্সিজেন দেখাচ্ছে রাইট হার্টে, হ্যাঁ, দ্যাট ইজ যেটা বললাম যে তোমার কার্ডিয়াক ক্যাথেটার করে নেওয়া হচ্ছে যেটা, আর এখানে হলো তোমার লেফট হার্টে মানে আর্টারিয়াল ব্লাডে 200 ml per liter থাকে, কেমন, আর কার্ডিয়াক আউটপুট বের করছে, আর অক্সিজেন ইউজ 200 ml per minute, হ্যাঁ। এটা হলো অক্সিজেন মিটার দিয়ে যেটা ডিটারমাইন করা হয়। আলটিমেটলি এটা ক্যালকুলেশন করে বের হয় যে 5 লিটার পার মিনিট। তাহলে তোমরা জানো যে কার্ডিয়াক আউটপুটটা আলটিমেটলি কত? 5 লিটার পার মিনিট। ডাইরেক্ট ফিক্স মেথডে তোমাদের আর কিছু জানার আছে? তোমরা জানো যে মানে আসলে তো অনেকগুলো মেথডস আছে, তাই না, কার্ডিয়াক আউটপুট মেজারমেন্টের জন্য, কিন্তু আমরা ডাইরেক্ট ফিক্স মেথড যেটা সেটা ইউজ করা হয়। তো মেইনলি হলো যে এই প্রিন্সিপালটা একটু ইজি মেজার করা, এই কারণে এটা ইউজ করা হয়, হ্যাঁ। ম্যাডাম অনেকে জয়েন দিতে পারতেছে না। অ্যাডমিট করছি, দুইজন আছে, দেখতে পাচ্ছি।
হ্যাঁ ইনসান, জি ম্যাডাম। আচ্ছা আমরা হলো যে আমি যে পুস্তকটা পড়লাম ব্লাড প্রেশারটা অনেক বড় বলে আমি চাচ্ছি ব্লাড প্রেশারটা তোমাদের আরেকদিন পড়াতে। হ্যাঁ ওকে ওকে ম্যাডাম। ম্যাডাম হলো ফিজিওলজিক্যাল চেঞ্জেস অফ কার্ডিয়াক সাইকেলটা পড়াবে, ফিজিওলজিক্যাল চেঞ্জেস অফ কার্ডিয়াক সাইকেল। হ্যাঁ ম্যাডাম একটু হসপিটালে গিয়েছেন, আসবেন এখন। হ্যাঁ ঠিক আছে। তো তোমরা আজকে ক্লাস হবে আরো? হ্যাঁ ম্যাডাম আসতেছেন, উনি বললেন যে আসতেছেন, এখনো আসেন নাই, মানে হসপিটালে আছেন। হ্যাঁ তোমাদের আমি এই পর্যন্ত যতটুকু পড়ালাম এর মধ্যে আর কিছু বলার বা জানা আছে? আচ্ছা ও আরেকটা জিনিস দেখাতে চাচ্ছিল, তো ওনাকে দেখিয়ে দাও। দেখতে পাচ্ছ? জি ম্যাডাম দেখা যাচ্ছে। আচ্ছা ইমিউনিটি তোমাদের কোশ্চেন ছিল তাই না? ইমিউনিটি কি তোমরা পড়েছিলে? ক্যান্সেল পড়েছিল। তোমরা কন্টিনিউ করতে চাও নাকি স্কিপ করব? ম্যাম ক্লাস নেবে না ম্যাডাম? হ্যাঁ ম্যাডাম আসবেন, আমাকে বললেন যে কন্টিনিউ করতে কিছুক্ষণ। হ্যাঁ ম্যাডাম ক্লাস নেবেন। আজকে যে ইলেকট্রিসিটি খুব ডিস্টার্ব হচ্ছিল কলেজে, যে কারণে একটু তোমাদের দেরি হয়ে গেল। আচ্ছা আমরা একটু ইমিউনিটিটা রিভাইজ করে যাই, কেমন? জি ম্যাম। তোমরা জানো যে হোয়াট ইজ ইমিউনিটি ডেফিনেশন, এখন তো খুবই এটা তাই না? মানে এটা হলো বার্নিং কোশ্চেন, দেখা যায় তোমাদের পরীক্ষাতে ইমিউনিটি অনেক কোশ্চেন থাকবে আমার যা মনে হচ্ছে এই কথা। তো ইমিউনিটি হলো তোমার অ্যাবিলিটি অফ দ্য বডি, হিউম্যান বডি টু রেজিস্ট almost all type of organism and toxins that tend to damage the tissue or organ. এটা হলো ইমিউনিটি। দ্যাট ইজ তোমার অর্গানিজম এবং টক্সিন বডিতে যেগুলো এন্টার করবে, যেগুলো হলো ফরেন বডি টু মানে ফরেন ম্যাটেরিয়ালস টু আওয়ার বডি। হ্যাঁ এগুলো কি করে? টিস্যু এবং অর্গানসকে ড্যামেজ করে দিতে চায়, কিন্তু আমাদের বডি কি করে? নিজস্ব একটা অ্যাবিলিটি আছে যার ফলে এটা রেজিস্ট করে, তাই না? রেজিস্ট করে যেন ড্যামেজ না হতে পারে। এই যে ক্যাপাবিলিটি, এটাই হলো ইমিউনিটি। হ্যাঁ তাহলে দু ধরনের আছে, একটা হলো ইনেট অর ন্যাচারাল ইমিউনিটি, আদার ওয়ান ইজ অ্যাকোয়ার্ড অর অ্যাডাপটিভ ইমিউনিটি। আচ্ছা ইনেট ইমিউনিটি যেটা, আমরা এটাকে আবার ইনবর্ন ইমিউনিটিও বলি, তাই না? যেটা হলো জন্ম থেকেই আমাদের আছে। যেমন হলো
সবার আগে যদি বলি তাহলে হলো স্কিনের কথা বলতে হয়, তাই না? যেটা হলো তোমার সবসময় অর্গানিজমের যে ইনফেকশন সেটা রেজিস্ট্যান্স করে বা রেজিস্ট্যান্ট করে অথবা প্রিভেন্ট করে, ঢুকতে দেয় না। হ্যাঁ, আর সেকেন্ডলি হলো phagocytosis of bacteria, and that is phagocytic property. Second, phagocytosis of bacteria and other invaders by WBC and tissue macrophage system. তাহলে নাম্বার 1 হলো স্কিন, নাম্বার 2 হলো WBC and tissue macrophage system, যারা phagocytosis করছে ব্যাকটেরিয়া এবং আদার ইনভেডারকে ডিস্ট্রয় করার জন্য। হ্যাঁ, তারপরে আছে কি, অনেক সময় আমরা খেয়ে ফেলছি, তাই না? স্টমাকে যদি যায় তাহলে এখানে কি থাকে, প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডটা কি করে, এবং ডাইজেস্টিভ এনজাইম এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই যে সোয়ালোড অর্গানিজম যেগুলো, সেগুলোকে ডিস্ট্রয় করে দেয়। তাহলে নাম্বার 1 আসছে স্কিন, নাম্বার 2 আসছে WBC and tissue macrophage system, যেটা ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে ব্যাকটেরিয়া এবং আদার ইনভেডারকে ডিস্ট্রয় করে দিচ্ছে। নাম্বার 3 হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড স্টমাকে, দ্যাট ইজ যে অর্গানিজম গুলো আমরা সোয়ালো করে ফেলি খাবারের সাথে হাত দিয়ে বা কন্টামিনেশনের মাধ্যমে, সেগুলোকে ডিস্ট্রয় করছে কে, স্টমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ডাইজেস্টিভ এনজাইমস গুলো। আচ্ছা, এছাড়া কি হয়, তোমার আদার কিছু কেমিক্যাল কম্পাউন্ডস থাকে, হ্যাঁ, যেগুলো হলো তোমার ব্লাডে থাকে, যেগুলো টক্সিন এবং অন্যান্য যে অর্গানিজমস যদি ব্লাডেই চলে যায়, মানে এতক্ষণ যেগুলো বলছিলাম সেগুলো হলো আউটসাইড থেকে, সোর্স থেকে মানে ইনফেক্টেড হচ্ছে বডিটা, তখন কি করবে? এছাড়া যদি তোমার ঢুকেই যায়, যেমন ধরো ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো, আলটিমেটলি ব্লাডে চলে গেল, তাই না? তখন কি হয়, তখন কিছু টক্সিন লিভারে খায় এবং এই টক্সিনটাকে ডিস্ট্রয় করার জন্য সার্টেন কেমিক্যাল কম্পাউন্ড থাকে ব্লাডে, এগুলো তোমার অর্গানিজমকে ডিস্ট্রয় করে দেয়। যেমন হলো লাইসোজাইম, তোমরা জানো, কিছু পলিপেপটাইডস আছে, কমপ্লেক্স আছে, কমপ্লিমেন্ট কমপ্লেক্স, তারপরে ন্যাচারাল কিলার নিউক্লিওসাইডস। এই জিনিসগুলো সব ব্লাডে থাকবে এবং এরা হলো ডিস্ট্রয় করে দেবে তোমার অর্গানিজম আর টক্সিনকে। হ্যাঁ, লাইসোজাইমটা কি করে, এটা একটা তোমরা জানো যে মিউকোলাইটিক পলিস্যাকারাইড দ্যাট অ্যাট্রাক্ট দ্য ব্যাকটেরিয়া এন্ড কজেস देम টু ডিসলিউট অর ডিস্ট্রয়। আচ্ছা, বেসিক পলিপেপটাইডস যেগুলো থাকে, that reacts with and inactivate certain types of gram positive bacteria. আর কমপ্লিমেন্ট কমপ্লেক্স গুলো আছে এখানে একটু। কমপ্লিমেন্ট কমপ্লেক্স এটা হলো একটা সিস্টেম, তোমরা জানো যে এটা ক্যাসকেড অফ সিস্টেম, তাই না? ক্যাসকেড কমপ্লেক্স, কমপ্লিমেন্ট কমপ্লেক্স তোমরা নিশ্চয়ই পড়েছো, যেখানে হলো 20 টাইপস প্রোটিন থাকতে পারে। এটা হলো একটা অ্যাক্টিভেট হলে এর সাথে আরেকটা অ্যাক্টিভেটেড হয়ে যায় এইভাবে। হ্যাঁ, দ্যাট ক্যান বি অ্যাক্টিভেটেড ইন ভেরিয়াস ওয়েজ টু ডিস্ট্রয় ব্যাকটেরিয়া। এছাড়া তোমরা জানো এনকে, আমরা বললাম এনকে সেল বলি না, ন্যাচারাল কিলার সেল বা ন্যাচারাল কিলার লিউকোসাইটস যেগুলো থাকে, দে ক্যান রিকগনাইজ এন্ড ডিস্ট্রয় foreign cells, tumor cells and even some infected cells. তাহলে এই জিনিসগুলো থাকে ব্লাডে এবং যেগুলো তোমার ডিস্ট্রয় করে দেয়, তোমার যেটা ইনভেডিং অর্গানিজমস থাকে ব্লাডে, যেটা অলরেডি এন্টার করে ফেলে সেগুলোকে ডিস্ট্রয় করে দেয়। এরপরে আসো ইনেট গেল। এটা ইনেটের মধ্যে যদি কিছু মনে নাও থাকে, অন্তত স্কিনের কথা মনে রেখো, ফ্যাগোসাইটোসিসের কথা মনে রেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা মনে রেখো, ঠিক আছে? এই তিনটা তো মনে থাকবেই আশা করি। আর যদি ব্লাডের মধ্যে বলে তাহলে লাইসোজাইমের কথা পারবে, কমপ্লিমেন্ট কমপ্লেক্স এগুলো তো, ন্যাচারাল কিলার লিউকোসাইটস এগুলো তো মানে তোমরা জানো, অলরেডি পড়েছো। এরপর আসো অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা কি। আচ্ছা, অ্যাকোয়ার্ডটা হলো তোমার ইনবর্ন না, দ্যাট ইজ তোমার যখন একটা ব্যাকটেরিয়া তোমার বডিতে ইনভেড করবে তার এগেইনস্টে যেটা তৈরি হয়। কেমন? যেমন হলো the human body has the ability to develop extremely powerful specific immunity against individual invading agents such as lethal bacteria, virus, toxin, and even foreign tissue from other animals. This is called acquired or adaptive immunity. আচ্ছা, acquired immunity আবার কেন হয় সেটা হলো caused by specific immune system that forms antibody and or activated lymphocyte that attack and destroy the specific invading organism or toxin. তাহলে acquired immunity তে কি হয়, অ্যান্টিবডি ক্রিয়েট হয় অথবা লিম্ফোসাইট যেটা সেটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। হ্যাঁ,
এই দুটো দুটো জিনিস ক্রিয়েট করে তারপরে তোমার আলটিমেটলি অ্যাটাক করে এবং ডিস্ট্রয় করে দ্য ইনভেডিং অর্গানিজম অর টক্সিনস। আচ্ছা, তাহলে অ্যাকোয়ার্ড ইমিউনিটির দুটো টাইপস আছে আমরা জানি, একটা হলো হিউমারাল ইমিউনিটি যেটা তৈরি করে বি সেল ইমিউনিটি, আর একটা হলো সেল মিডিয়েট ইমিউনিটি অর টি সেল ইমিউনিটি। কেমন? আচ্ছা, হিউমারাল ইমিউনিটি কোনটা? দ্য বডি ডেভেলপস সার্কুলেটিং অ্যান্টিবডি which are globulin molecule in the blood plasma that are capable of attacking invading agent, ঠিক আছে? আর বি লিম্ফোসাইট প্রোডিউসেস দ্য অ্যান্টিবডি। তাহলে হিউমারাল ইমিউনিটিটা তোমার ব্লাড প্লাজমাতে, কেমন? আর সেল মিডিয়েটেড ইমিউনিটি or T cell immunity যেটা, this is achieved through the formation of large number of activated T lymphocytes that are specifically arranged in the lymph nodes to destroy foreign agent, কেমন? আর T lymphocytes are activated lymphocytes. Both the antibody and activated lymphocytes যেটা are formed in the lymphoid tissue of the body. These are types. আচ্ছা ম্যাডাম চলে আসছে, আমার মনে হয় আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা আরেকটু পড়বো, কেমন? ওকে ম্যাম। ওকে, আসসালামু আলাইকুম। আসসালাম। শেষ করবি? আসসালামু আলাইকুম ম্যাম। করতে হবে আচ্ছা, কার্ডিয়াক সাইকেলটা মনে হয় জানতে চাইছিল একটু, না? জি ম্যাডাম। কার্ডিয়াক সাইকেলের চেঞ্জেস গুলো নাকি আমি স্লাইড বাই স্লাইড যাব? শুরু থেকেই যান। বলবো এটা পুরোটা? জি ম্যাম বলেন। আচ্ছা, তাহলে কার্ডিয়াক সাইকেলটা একটু দেখো। এখানে আমরা জানবো যে মেকানিক্যাল ইভেন্টস অফ দি হার্ট, ঠিক আছে? দেন হচ্ছে হার্ট সাউন্ডস এন্ড টু ডেসক্রাইব প্রেসার চেঞ্জেস ডিউরিং ডিফারেন্ট ইভেন্টস ইন দা কার্ডিয়াক সাইকেল, ঠিক আছে? এখানে হচ্ছে আমরা জানি যে আমাদের হার্ট সাউন্ডসটা কেন তৈরি হয়? ডিউ টু ক্লোজার অফ valves causes the physiologic heart sounds. দেন এই কার্ডিয়াক সাইকেলের সাথে রিলেটেড কিছু টার্মস আছে। আইসোভলিউমিক means when all valves are closed, ventricular volume is constant, ঠিক আছে? মানে আইসো মিন্স সেম। যখন আমাদের দুইটা সেমিলুনার বাল্ব এবং দুইটা এবি বাল্ব ক্লোজ থাকবে তখন আমাদের ভেন্ট্রিকল ক্লোজড ক্যাভিটি হিসেবে কাজ করবে। ম্যাম অনেকে ক্লাসে জয়েন দিতে পারতেছে না, কিভাবে নিব? কয়জন? পার্টিসিপেন্টে গিয়ে অ্যাডমিটে ক্লিক করলো হবে। লাল বাটনটা, রেড কালার বাটন। ম্যাম এখন মাত্র 8 জন আসছে। কয়জন আসছে? 8 জন। আর এখন কয়জন আসছো? 8 জন হয়েছে ম্যাডাম, মাত্র 22 জন হয়েছে। 22 জন। এখানে কাজ করবো। এখন কি করছো? চিন্তাটা করা লাগবে না, তো অলরেডি করছি। অ্যাডমিট হল, আবার করে অ্যাডমিট। আচ্ছা ঠিক আছে। এখন জি ম্যাম। 31 and educate the amount of
অপশন লিখে দিব না 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 এখানে click করুন। কোনটা এটা click করুন। এখন দেখো আইসোভলিউমিক, ঠিক আছে? when all valves are closed ventricular volume is constant। এই কথাগুলো আমাদের কার্ডিয়াক সাইকেলের টাইমে লাগবে। তো যখন 4টা বাল্ব, 2টা এইট বাল্ব এবং 2টা সেমিলুনার বাল্ব ক্লোজ থাকবে তখন ভেন্ট্রিকুলার ক্লোজ ক্যাভিটি হিসেবে কাজ করবে এবং এই কারণে তার ভিতরে কোনো ব্লাড ইনও করবে না আবার ব্লাড লিভও করবে না। তখন ওই ভেন্ট্রিকল একটি ইউনিট হিসেবে কাজ করে এবং সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করে এবং ক্লোজ ক্যাভিটি হিসেবে কাজ করে। at that time no blood enters the ventricle, no blood leaves the ventricle. That's why at that time ventricles acts as a isovolumic chamber, ঠিক আছে? Then হচ্ছে isometric, adding equal measurement on length. Diastasis means the diastolic rest period immediately before the start of systole. Then আসলো cardiac cycle. Cardiac cycle define হবে cardiac events that occur from the beginning of one heartbeat to the beginning of the next. It's known as cardiac cycle. Cardiac events that occur from the beginning of one heartbeat to the beginning of the next is known as cardiac cycle. And what is cardiac cycle time? The time required for each cardiac cycle known as cardiac cycle time. That is 0.8 seconds. If the heartbeat is 75 beats per minute, at that time cardiac cycle time will be 0.8 seconds and it is normal cardiac cycle time. And 75 beats per minute also normal heartbeat. তাহলে এখন আসো কার্ডিয়াক সাইকেলের ইভেন্টস, মেকানিক্যাল ইভেন্টস কি কি আছে? একটা হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোল, অ্যাট্রিয়াল ডায়াস্টোল within the atria, and ventricular systole and ventricular diastole within the ventricle. Two atria acts as a unit and two ventricle acts as a unit, ঠিক আছে? যখন দুইটা আমরা জানি আমাদের সিনসাইটিয়াম আছে, হার্ট সিনসাইটিয়াম হিসেবে কাজ করে, সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করে। এখানে টু অ্যাট্রিয়া মিলে একটা সিনসাইটিয়াম, টু ভেন্ট্রিকল মিলে অ্যানাদার সিনসাইটিয়াম। দুইটা অ্যাট্রিয়া যখন কন্ট্রাক্ট করে তখন ভেন্ট্রিকলস রিল্যাক্স থাকে, আর ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করে তখন অ্যাট্রিয়া রিল্যাক্স থাকে। কন্ট্রাকশন স্টেটে চেম্বারগুলো ব্লাড পাম্প করে এবং রিল্যাক্স স্টেটে আর ডায়াস্টোলিক ফেজে চেম্বারগুলো ব্লাড গ্রহণ করে। অ্যাট্রিয়াল সিস্টোলের টাইম ডিউরেশন হচ্ছে 0.1 সেকেন্ড এবং অ্যাট্রিয়াল ডায়াস্টোলের ডিউরেশন হচ্ছে 0.7 সেকেন্ড, টোটাল 0.8। অ্যাগেন ভেন্ট্রিকুলার সিস্টোলের টাইমটা হচ্ছে 0.3 সেকেন্ড এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের ডিউরেশন হচ্ছে 0.5 সেকেন্ডস। ঠিক আছে? মেকানিক্যাল ইভেন্টস অফ হার্ট। এট ফার্স্ট অ্যাট্রিয়াল সিস্টোল। অ্যাট্রিয়াল সিস্টোল নাম থেকেই বুঝতে পারছি অ্যাট্রিয়া, when atria contracts at that phase is known as atrial systole. এখানে আমাদের কি হচ্ছে 30% of ventricular filling occur during atrial systole. সবাই এটা মনে রাখবা, during atrial systole 30% of ventricular filling occurs and 70% of ventricular filling occur passively. And atrial systole is preceded by the P wave. That means atrial systole এর শুরুতে আমরা কাকে পাবো? P wave কে পাবো। P wave হওয়ার কারণে আমাদের অ্যাট্রিয়াল সিস্টোলটা অনসেট করবে এবং অ্যাট্রিয়াল সিস্টোলে আমাদের বাল্বগুলোর কি অবস্থা হচ্ছে? দুইটা বাল্ব আছে, এডি বাল্ব, ট্রাইকাসপিড এন্ড বাইকাসপিড। এখানে অনলি মাইট্রাল বাল্ব ইজ অলরেডি ওপেন বলা হয়েছে, মিন্স
যে কোনো এক সাইডের কথা বলা হচ্ছে মানে কার্ডিয়াক সাইকেলে দুই সাইডে সেম ইভেন্টসটা হচ্ছে। মাইট্রাল বাল্ব ওপেন হচ্ছে মিন্স ট্রাইকাসপিড বাল্বও ওপেন হচ্ছে। মাইট্রাল বাল্ব ইন লেফট হার্ট, tricuspid bulb in right heart. So in atrial systole, mitral bulb is already open, then contributes to ventricular filling, but is not essential. That means that 30% of ventricular filling occurs during atrial systole. The increase in atrial pressure represents a wave on the jugular venous pulse curve. এটা আমি লাস্টের স্লাইডের দিকে দেখাবো। The increase in atrial pressure represents a wave on the jugular venous pulse curve. যখন আমাদের intra-atrial pressure বেড়ে যাবে তখন আমাদের jugular venous pulse curve আমরা একটা A wave পাবো। পিকচারটা আমি তোমাদেরকে দেখাবো। In ventricular hypertrophy, what happen? Filling of the ventricle by the atrial systole causes the fourth heart sound. আমরা জানি আমাদের চারটা হার্ট সাউন্ড আছে, তার মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ। ফোর্থ হার্ট সাউন্ডটা হচ্ছে অলওয়েজ প্যাথোলজিক্যাল, এবং এটা আমরা পাবো যদি আমাদের ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, তখনই আমরা ফোর্থ হার্ট সাউন্ডটা শুনতে পাবো। ঠিক আছে ম্যাম? অনেকেই ঢুকতে পারতেছে না। অ্যাকসেপ্ট কোথায় করব? Atrial systole, it initiates the cardiac cycle. মানে atrial systole cardiac cycle শুরুতেই হচ্ছে it initiates the cardiac cycle as the pacemaker or SA node is in the atria. The depolarization of the atria produces atrial contraction. Contraction of atria propels some additional blood into the ventricles. Contraction of the atrial muscle that surrounds the orifices of the superior vena cava and inferior vena cava and pulmonary veins narrow their orifices, and the inertia of the blood moving towards the heart tends to keep blood in it. এখানে অনেকগুলো কথা বলা হয়েছে। যখন অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করে, অ্যাট্রিয়াল সিস্টোল চলে, তখন আমাদের কি হয়? রাইট অ্যাট্রিয়াতে সুপেরিয়র ভেনা ক্যাভা আছে এবং ইনফেরিয়র ভেনা ক্যাভা আছে। লেফট অ্যাট্রিয়াতে 4 পালমোনারি ভেইন আছে। তো যখন অ্যাট্রিয়া গুলো কন্ট্রাক্ট করবে বোথ অ্যাট্রিয়া, তখন সুপেরিয়র ভেনা ক্যাভা, ইনফেরিয়র ভেনা ক্যাভা এবং 4 পালমোনারি ভেইনস গুলা ওই কন্ট্রাকশনের কারণে এই অরিফিসেস গুলা ন্যারো হয়ে যাবে। ন্যারো হওয়ার কারণে এই সুপেরিয়র এন্ড ইনফেরিয়র ভেনা ক্যাভা এবং 4 পালমোনারি ভেইনস দিয়ে কোনো ব্লাড ব্যাকফ্লো করতে পারবে না, ব্যাকফ্লো অর রিগার্জিটেট করতে পারবে না। ঠিক আছে? অনেকে জয়েন দিতে পারতেছে না। ব্যাকফ্লো অর রিগার্জিটেট করতে পারবে না, তো জয়েনিং কিভাবে? মানে পার্টিসিপেন্টে গিয়ে অ্যাডমিটে ক্লিক করলে হবে। পার্টিসিপেন্টস কোথায়? এদিকে শুনেন তো, যে পার্টিসিপেন্টস কই? পার্টিসিপেন্টস কই? টুলে স্লাইড শোতে এখানে একজন আছে মাত্র। না, কোথায় ক্লিক এই করতে? যে আপনি স্যার কোথায় ক্লিক করতে? আপনি এখানে কার্সর নিয়ে আসলে চলে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আসো, আমরা বলেছি atrial systole initiates the cardiac cycle. কেন? As the pacemaker or SA node is in the atria. The depolarization of atria produces atrial contraction. Atria-তে যখন depolarization শুরু হবে তখনই আমরা atrial contraction-টা পাবো। Contraction of atria আমাদের কি করবে? Contraction of atria propels some additional blood into the ventricle. Due to contraction of atria, some blood enters into the ventricle. 30% of blood enters into the ventricle. Contraction of the atrial muscle that surrounds the orifices of the superior vena cava and inferior vena cava narrow their orifices, and the inertia of the blood moving towards the heart tends to keep blood in it.
যেহেতু অরিফিসেস গুলো ন্যারো হয়ে যাবে অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের কারণে, তখন ব্যাকফ্লো হতে পারবে না থ্রু সুপেরিয়র ভেনা ক্যাভা এন্ড ইনফেরিয়র ভেনা ক্যাভা। তবুও কি হবে, দেয়ার ইজ সাম রিগার্জিটেশন অফ ব্লাড ইনটু দ্য ভেইনস ডিউরিং অ্যাট্রিয়াল সিস্টোল। যদিও বলা হচ্ছে ম্যাক্সিমাম রিগার্জিটেশন অথবা ম্যাক্সিমাম ব্যাকফ্লো হবে না, কিন্তু সাম রিগার্জিটেশন অফ ব্লাড ইনটু দ্য ভেইনস ডিউরিং অ্যাট্রিয়াল সিস্টোল উইল হ্যাপেন। ঠিক আছে, এটাই আমাদের অ্যাট্রিয়াল সিস্টোল। আবার বলছি, 30% অফ ভেন্ট্রিকুলার ফিলিং অকার ডিউরিং অ্যাট্রিয়াল সিস্টোল। এবং অ্যাট্রিয়াল সিস্টোলের শুরুতে কি থাকে, পি ওয়েভ থাকে। ইট ইজ প্রেসিডেড বাই পি ওয়েভ। দেন কি থাকে, both mitral and tricuspid valves are open during atrial systole. Atrial systole contributes to ventricular filling about 30%. The increase in atrial pressure represents a wave on the jugular venous pulse curve. In ventricular hypertrophy, filling of the ventricle by the atrial systole causes the fourth heart sound, which is always pathological. ঠিক আছে, তো আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি আমাদের ট্রাইকাসপিড বাল্ব রাইট সাইডে, লেফট সাইডে বাইকাসপিড অর মাইট্রাল বাল্ব, দেন অ্যাট্রিয়াটা সিস্টোলিক কন্ডিশন আছে, ভেন্ট্রিকল ডায়াস্টোলিক কন্ডিশন আছে। ঠিক আছে, অ্যাওর্টিক বাল্ব, পালমোনারি বাল্ব এটসেট্রা। দেন আসো ভেন্ট্রিকুলার সিস্টোল। ভেন্ট্রিকুলার সিস্টোল আবার কি হচ্ছে, যখন অ্যাট্রিয়াল সিস্টোল কমপ্লিট হয়ে যাবে তখন অ্যাট্রিয়াল রিল্যাক্স স্টেটে চলে যাবে, ভেন্ট্রিকল কন্ট্রাকশন করবে। ওটাকেই বলা হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোল। ভেন্ট্রিকুলার সিস্টোলে কয়েকটা ফেজ আছে। প্রথম ফেজটা হচ্ছে আইসোভলিউমেট্রিক ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। প্রথম ফেজটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার সিস্টোলের আইসোভলিউমেট্রিক ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। ঠিক আছে, when ventricular pressure become more than atrial pressure, the AV valves close. তাহলে কি হবে, at the beginning of isovolumetric ventricular contraction, first heart sound produced due to closure of both AV valves. ঠিক আছে, when ventricular pressure এবং AV valve কেন ক্লোজ করছে, because ventricular pressure becomes more than atrial pressure. যখন আমাদের ইন্টারভেন্ট্রিকুলার প্রেসারটা অ্যাট্রিয়াল প্রেসারের চেয়ে বেশি হবে, তখন আমাদের এভি ভালভস গুলো ক্লোজড হবে, এবং এটা হবে এট দ্য বিগিনিং অফ আইসোভলিউমেট্রিক ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, এন্ড দ্যাটস ওয়াই ফার্স্ট হার্ট সাউন্ড প্রডিউসড। তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড প্রোডাকশনের ফেজটা কখন, তাহলে এটা আমরা পড়তে হবে আগের গ্রাফটার সাথে রিলে করে, আগের গ্রাফটার সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি অ্যাট্রিয়াল প্রেসার চেঞ্জ, গ্রাফ অফ হাইট অফ জুগুলার ভেনাস পাস উইথ টাইম। A wave during atrial systole due to increased atrial pressure. C wave during bulging of tricuspid valve into atria. X descent third heart sound and fourth heart sound. First heart sound due to closure of AV valve at the beginning of ventricular systole or at the beginning of isovolumetric ventricular contraction. Second heart sound produced at the end of ventricular systole due to closure of semilunar valve. First heart sounded timing ta hocche at the onset of ventricular systole, second heart sound at the end of ventricular systole, third heart sound during early in the diastole just after second heart sound, fourth heart sound pabo at the end of diastole just before first heart sound. এবং মেকানিজমটা কি, ফার্স্ট হার্ট সাউন্ড ডিউ টু ক্লোজার অফ AV valve, second heart sound due to closure of semilunar valve, third heart sound
due to a rush of blood from atria to the ventricle. ঠিক আছে? আর fourth heart sound ventricular origin related to atrial filling. আর first heart sound এর criteria হচ্ছে low pitched but prolonged in duration. পিচটা হচ্ছে low কিন্তু ডিউরেশনটা হচ্ছে prolonged. Second heart sound high pitched but short in duration. Third heart sound low pitch এবং fourth heart sound also low pitched. ঠিক আছে? দেন আসো বিভিন্ন চেঞ্জেস গুলো কি থাকতে পারে। ফার্স্ট হার্ট সাউন্ড তো নরমালি আমরা পেলাম লো পিচ প্রলং ডিউরেশন। কখন লাউড হবে? যদি হাইপার ডাইনামিক সার্কুলেশন থাকে। কখন হাইপার ডাইনামিক সার্কুলেশন থাকতে পারে? ডিউ টু অ্যানিমিয়া এন্ড ডিউরিং প্রেগন্যান্সি। থাইরয়েড ম্যাডাম অনেকে ঢুকতে পারতেছে না, হ্যাঁ অনেকে জয়েন দিতে পারতেছে না। কেউ তো নাই। ইসমাম ইসমামকে এতক্ষণ পর আসছে না? আচ্ছা কারেন্ট চলে গেছে মনে হয়। আচ্ছা, ফার্স্ট হার্ট সাউন্ড লাউড হবে কখন? যদি এনিমিক হয় ডিউরিং প্রেগন্যান্সি এই টাইমে, এবং থাইরোটক্সিকোসিস থাকলে এবং মাইট্রাল স্টেনোসিস থাকলে আমরা ওই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি পাবো? লাউড ফার্স্ট হার্ট সাউন্ড পাবো। এবং সফট ফার্স্ট হার্ট সাউন্ড পাবো ডিউ টু heart failure and during mitral regurgitation. Second heart sound আমরা fixed wide splitting পাবো atrial septal defect হলে, wide but variable second heart sound পাবো during right bundle branch block, and reverse splitting পাবো due to left bundle branch block. Third heart sound ফিজিওলজিক্যালি আমরা শুনতে পাবো ইয়ং পিপলদের, যেমন তোমাদের, এবং এছাড়াও শুনতে পাবো প্রেগন্যান্সিতে। আর প্যাথোলজিক্যালি আমরা থার্ড হার্ট সাউন্ড পাবো হার্ট ফেলিওর থাকলে এবং মাইট্রাল রিগার্জিটেশন থাকলে। ফোর্থ হার্ট সাউন্ড আ ফিচার অফ সিভিয়ার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। ফোর্থ হার্ট সাউন্ড অডিবল হবে ডিউ টু সিভিয়ার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি কি পেলাম? ইলেকট্রিক্যাল ইভেন্টস precedes the mechanical events. মেকানিক্যাল ইভেন্টস এর শুরুতে আমাদের কি থাকবে? ইলেকট্রিক্যাল ইভেন্টস অফ দা কার্ডিয়াক সাইকেল আমরা পাবো। ইলেকট্রিক্যাল ইভেন্টস হওয়ার পরে আমরা মেকানিক্যাল ইভেন্টস অফ কার্ডিয়াক সাইকেল পাবো। ব্লাড ফ্লোস ইনটু দা atria and then the ventricles of the heart during diastole and atrial systole. Blood is ejected during systole when the ventricle contract and pressure exceeds the pressure in the pulmonary artery and aorta. 80% ventricular filling occurs passively. Heart sounds produces due to abrupt closure of the valve. Fourth heart sound is always pathological. ঠিক আছে? রেফারেন্স হচ্ছে গ্যানন, গাইটন and ডেভিসন্স principles and practice of medicine. ঠিক আছে? হ্যালো হ্যালো, আমি ক্লাস নিচ্ছি, ফোন দিব। ঠিক আছে? তাহলে তোমরা কি এটা একটু দেখবা, ওই যে কার্ডিয়াক মাসেলের তোমরা যে কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পটেনশিয়ালটা একটু দেখবা। দেন ম্যাডাম দেখান। দেখছি আমি। একটু ওয়েট করো, হ্যাঁ।
ম্যাম শারমিন ম্যাম তো ক্লাস আরেকটা নিয়ে বলছে ওই দিন নিলে আর ভালো হয় না ম্যাডাম, এখন একটা বেজে গেছে অলরেডি। কোন দিন? ম্যাডাম বলছে নেক্সট ক্লাস আরেকটা নিবে সিবিএস এর উপর। হ্যাঁ, তো তখন এইটা করা দিলে ভালো হয় আর। আজকে না নিতাম? যে ম্যাডাম এখন তো প্রায় অলমোস্ট একটা বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে অনেকক্ষণ হয়ে গেছে তো, সেটাও ঠিক। আর এখন আমি এটা স্লাইডটা ওপেনও করতে পারছি না তো। আজকের মতো এটুকু থাক ম্যাডাম, অনেকক্ষণ হয়ে গেছে 10টা থেকে। স্লাইড মানে আর আমাকে 10 মিনিটস টাইম দাও, এইটা কমপ্লিট করে ফেলি। তোমরা তো জানো, জাস্ট একটু বলে কমপ্লিট করে দিব, ঠিক আছে? 5-6 মিনিট টাইম দাও আমাকে। আমি আমার মেন ইয়েতে যাবো, ফ্রন্টে যাবো। কিছু শেয়ার করবেন না কিছু? হ্যাঁ, মানে এটা অফ করে দেন, আরেকটা ফাইল ওপেন করবো আর কি। ওরা বেশিক্ষণ বসতে চাচ্ছে না। এখানটা ওপেন বলা যায় না এই লাইন ঠিক আছে? আচ্ছা, তোমরা এখন দেখতে পাচ্ছ থাকে সময় অ্যাকশন পাবলিক কার্ডিয়াক মাসেল। এটা একটু পড়লে আমি কমপ্লিট করে দিচ্ছি। আমরা জানি আমাদের নরমাল স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেলের অ্যাকশন পোটেনশিয়াল হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, দেন ডিপোলারাইজেশন, স্পাইক or overshoot, repolarization, again positive after potential, negative after potential. কিন্তু এটা আমাদের কার্ডিয়াক মাসেল একটু ডিফার করে। এখানে কার্ডিয়াক মাসেল আমরা কি পেয়ে থাকি বলো একটু? প্ল্যাটু পেয়ে থাকি, ঠিক আছে? জাস্ট আফটার ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশনের আগে আমরা কি পেয়ে থাকি? প্ল্যাটু পেয়ে থাকি। তো আমরা অ্যাকশন পোটেনশিয়াল অফ কার্ডিয়াক মাসেল, তোমরা সবাই দেখতে পাচ্ছ স্লাইডটা? জি ম্যাডাম। আচ্ছা, ফেজ 0 ফেজ, ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এন্ড ফেজ 4। তাহলে 0 ফেজ আমাদের কি হচ্ছে? র্যাপিড ডিপোলারাইজেশন ডিউ টু ইনফ্লাক্স অফ সোডিয়াম আয়ন বাই ভোল্টেজ গ্রেটেড সোডিয়াম চ্যানেল। এটা সব মাসেলের ক্ষেত্রে একই। সোডিয়াম আয়ন ইনফ্লাক্স করলে আমরা এটাকে কি বলি? অ্যাকশন পোটেনশিয়ালের ডিপোলারাইজেশন, ঠিক আছে? এখানেও সেম। এখানে 0 ফেজ অফ দ্য কার্ডিয়াক মাসেল অ্যাকশন পোটেনশিয়াল আমরা পেয়ে থাকি rapid depolarization due to influx of sodium ion by voltage gated sodium channel. এর পরের ফেজ আমরা পাবো initial rapid depolarization due to closure of voltage gated sodium channel. And phase 2 plateau due to calcium influx through slower but prolonged opening of slower sodium calcium channel. At phase 3, late rapid repolarization due to closure of calcium channels and efflux of potassium ion through various types of potassium channels. And lastly, resting membrane potential. তাহলে আমরা এখানে আমাদের আগের পড়া থেকে মনে আছে ডিপোলারাইজেশন হচ্ছে ডিউ টু ইনফ্লাক্স অফ সোডিয়াম আয়ন বাই দ্য ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। সব মাসেলে একই, কার্ডিয়াক মাসেলও সেম। ফেজ 1 এ একটু চেঞ্জ দেখো, ইনিশিয়াল র্যাপিড রিপোলারাইজেশন ডিউ টু ক্লোজার অফ ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। তাহলে সোডিয়াম চ্যানেল ক্লোজ হওয়ার সাথে সাথে আমাদের রিপোলারাইজেশন শুরু হবে। কিন্তু এখানে কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে কি হবে? প্ল্যাটু ফেজ শুরু হবে ডিউ টু ক্যালসিয়াম আয়ন ইনফ্লাক্স থ্রু স্লোয়ার বাট prolonged opening of slower sodium calcium channel. তাহলে প্ল্যাটু ফেজ হবে কেন? ডিউ টু slower opening and slower closure of this sodium channel and slower sodium calcium channel, ঠিক আছে? এবং এরপরে হচ্ছে late rapid repolarization due to closure of calcium channels and potassium efflux through various of potassium channel. এবং লাস্টলি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। তাহলে প্লেটু ফেজটা কেন হচ্ছে? ডিউ টু স্লো ক্যালসিয়াম চ্যানেল অ্যান্ড স্লো
সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেল। প্ল্যাটু ফেজ যদি আমাদের আর অন্যান্য মাসেলের ক্ষেত্রে কি হচ্ছে, পটাশিয়ামটা যখন ইফ্লাক্স শুরু করবে তখনই আমাদের রিপোলারাইজেশন শুরু হবে। কিন্তু আমাদের কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে স্লো ক্যালসিয়াম চ্যানেল এবং স্লো সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেল থাকার কারণে স্লো ক্যালসিয়াম চ্যানেল এবং স্লো সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেলের ওপেনিং এর কারণে আমাদের প্ল্যাটু ফেজটা হবে। তাহলে এটা স্লো ফেজটা কেন বলা হচ্ছে আমরা একটু দেখি। এখানে সবাই একটু দেখো, আমাদের ভেন্ট্রিকুলার মাসেলের অথবা কার্ডিয়াক মাসেল অথবা ভেন্ট্রিকুলার মাসেলের অ্যাকশন পোটেনশিয়াল। ভেন্ট্রিকুলার মাসেলের ক্ষেত্রে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কত? -90 মিলিভোল্ট। -90 মিলিভোল্ট রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল যখন থাকবে তখন সোডিয়াম আয়ন ইন করবে সেলের মধ্যে। সোডিয়াম আয়ন ইন করতে করতে এটা পজিটিভিটির দিকে যাবে এবং ডিপোলারাইজেশন হবে। ঠিক আছে, যখন পজিটিভ আয়নগুলো ইন করবে তখন ডিপোলারাইজেশন চলবে। ঠিক আছে, দেন স্পাইকে যাবে, স্পাইক আর ওভারশুট হবে। ওভারশুট হওয়ার পরে রিপোলারাইজেশন না হয়ে এখানে শুরু হবে প্ল্যাটু ফেজ, এবং প্ল্যাটু ফেজের জন্য রেসপন্সিবল হচ্ছে আমাদের স্লো ক্যালসিয়াম চ্যানেল এন্ড স্লো সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেল। এই চ্যানেলগুলো দিয়ে আমাদের ক্যালসিয়াম আয়ন ইন করবে সেলের মধ্যে, কার্ডিয়াক সেলের মধ্যে, এবং একই টাইমে সোডিয়াম আয়নও ইন করবে। দুইটাই আমাদের পজিটিভ আয়ন। পজিটিভ আয়ন ইন করছে স্লোলি, এবং এই চ্যানেলগুলো স্লো টু ওপেন এন্ড স্লো টু ক্লোজ। দ্যাটস ওয়াই প্ল্যাটুটা সাস্টেইন করবে, এবং এই ফেজটা শেষ হলে আমাদের পটাশিয়াম আয়ন ইফ্লাক্স করবে এবং আলটিমেটলি রিপোলারাইজেশন হবে। তাহলে ডেফিনেশন অফ প্ল্যাটুটা একটু দেখো। When membrane does not repolarize immediately after depolarization, instead the potential remains at peak of spike for many milliseconds before repolarization begins, causing a greatly prolonged depolarization period as called plateau. সবাই একটু লিখে রাখো, when membrane does not repolarize immediately after depolarization, instead the potential remains at peak of spike for many milliseconds before repolarization begins, causing a greatly prolonged depolarization period as called plateau. তাহলে প্ল্যাটুটা হচ্ছে আমাদের ডিপোলারাইজেশনের পার্ট। প্ল্যাটুটা হচ্ছে ডিপোলারাইজেশনের পার্ট। ঠিক আছে, এবং প্ল্যাটুটা হচ্ছে ডিউ টু স্লোয়ার বাট প্রলং ওপেনিং অফ ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেলস। এছাড়াও ইনফ্লাক্স অফ পটাশিয়াম আয়ন থ্রু ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল। ইম্পর্টেন্স অফ প্ল্যাটু greatly prolong the period of depolarization and causes the contraction of heart muscle to last for this same long period. Because of prolonged period of contraction of cardiac muscle, heart can pump all its blood. তাহলে প্ল্যাটু থাকার কারণে হার্টটা তার সবগুলো ব্লাডকে পাম্প করার জন্য টাইম পাচ্ছে। ঠিক আছে, এখানে আবার দেখানো হচ্ছে প্ল্যাটু অফ phases of action potential of cardiac ventricular muscle and associated ionic currents for sodium ion, calcium ion and potassium ion. তাহলে -90 মিলিভোল্ট ছিল ভেন্ট্রিকুলার মাসেলের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। যখন সোডিয়াম আয়ন সোডিয়াম চ্যানেল দিয়ে ইন করবে, আস্তে আস্তে সে পজিটিভিটির দিকে যাবে, এটাই ডিপোলারাইজেশন। দেন স্পাইক অ্যান্ড ওভারশুট হওয়ার পরে রিপোলারাইজেশনের টাইমে প্ল্যাটুটা হবে। প্ল্যাটু হচ্ছে আমাদের ডিপোলারাইজেশনের পার্ট, এবং প্ল্যাটুটার জন্য রেসপন্সিবল হচ্ছে স্লো ক্যালসিয়াম চ্যানেল অ্যান্ড স্লো ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল। এবং এই চ্যানেলগুলো কিরকম? স্লো টু ওপেন অ্যান্ড স্লো টু ক্লোজ। দ্যাটস ওয়াই plateau phase occur. And at the end of plateau, due to efflux of potassium ion, repolarization starts. ঠিক আছে, এবং রিপোলারাইজেশনের পরে গিয়ে আবার কি হবে? লাস্টে আমরা পজিটিভ আফটার পোটেনশিয়াল, নেগেটিভ আফটার পোটেনশিয়াল পাবো। তাহলে আমাদের পটাশিয়াম আয়নটা হচ্ছে ইনফ্লাক্স হয়, আর ক্যালসিয়াম এবং সোডিয়াম আয়ন ইনফ্লাক্স হয়, ইনওয়ার্ড সেলের মধ্যে যায়,
এবং পটাশিয়াম আয়নটা সেল থেকে বের হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক, ক্লোজ করেন তো। Yes, আচ্ছা, madam. হাফেজ। ম্যাম দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমাদের সাথে দোয়া করবা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।